জি, আজকে আমাদের দণ্ডবিধি ১৮৬০ এর ৫ম ক্লাস। মিসক্যারেজ বা গর্ভপাত সবাই একটু মিউট করে রাখবো। সরল বিশ্বাসে গুড ফেইথ এ স্ত্রীলোকের জীবন বাঁচাতে যদি মিসক্যারেজ করা হয় সেটা কি হবে না? সেটা অপরাধ বলে বিবেচিত হবে না। অপরাধ বলে গণ্য হবে না। কিন্তু সরল বিশ্বাসে স্ত্রীলোকের জীবন বাঁচানো ব্যতীত যদি গর্ভপাত করা হয় সেটা কি হবে? সেটা অবশ্যই অপরাধ হবে। ৩১২ ধারায় বলা আছে সরল বিশ্বাসে স্ত্রীলোকের জীবন বাঁচানো ব্যতীত যদি কেউ গর্ভপাত ঘটায় তাহলে সেই ক্ষেত্রে শাস্তিও কত বছর হবে? শাস্তি হবে ৩ বৎসর কারাদণ্ড। অথবা অর্থদণ্ড অথবা অভয়দণ্ড। আর গর্ভপাত করানোর ফলে স্ত্রীলোকটি যদি ওই শিশুর বিচরণ অনুভব করে, তাহলে সেই ক্ষেত্রে শাস্তি হয়ে যাবে কত বছর? শাস্তি হয়ে যাবে ৭ বছর পর্যন্ত কারাদণ্ড। তো ১ম এ বলা আছে যে সরল বিশ্বাসে আমরা খুব সম্ভবত আ আ জেনারেল এক্সেপশন এর চ্যাপ্টারে পড়েছি। 91 খুব সম্ভবত আমার যতটুকু মনে পড়ে। সরল বিশ্বাসে স্ত্রীলোকের জীবন বাঁচাতে যদি মিসক্যারেজ করা হয় সেটা কি নয়? সেটা অপরাধ নয়। কিন্তু মিসক্যারেজটা যদি ইচ্ছাকৃতভাবে করা হয় তাহলে সেটা অপরাধ। এবং মিসক্যারেজ যদি স্ত্রীলোক নিজের মিসক্যারেজ নিজেও করে, নিজের পেটের সন্তান অজাত শিশুকে নিজেই নষ্ট করে, তারপর স্ত্রীলোক কি হবে? এই ধারায় অপরাধী বলে গণ্য হবে ৩১২ ধারায়। ৩১৩ তে বলা আছে স্ত্রীলোকের সম্মতিতে যদি সম্মতি ছাড়া দুঃখিত, সম্মতি ছাড়া যদি আপনার হচ্ছে মিসক্যারেজ করা হয়। ৩১৩ ধারায় মামলা হয় সাধারণত। স্ত্রীলোকের সম্মতি ছাড়া যদি গর্ভপাত করা হয় তাহলে শাস্তি কি? শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ড বা ১০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড। এই ১৮৬০ সালের আইন তখনও গর্ভপাত ছিল। একটা সময় এই জিনিসটা কিন্তু সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছিল। এখন পর্যন্ত আছে। তো আল্লাহ আমাদেরকে এই ব্যাধি থেকে মুক্তি দিক। একটা সন্তান গুড ফেইথ এই বলতেছি কথাগুলো কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করার জন্য না। যার হয় না সেই বুঝে যে এটা কতটুকু কষ্টের। আল্লাহ দিয়েছে কখনো এই ধরনের অপরাধ কারো করা উচিত না। তাহলে স্ত্রীলোকের সম্মতি ছাড়া যদি গর্ভপাত করা হয় সেই ক্ষেত্রে শাস্তি কি হবে? ৩১৩ ধারায়। আমি ৩১৩ ধারায় মামলা করেছিলাম আসামি পক্ষে। শাস্তি হবে যাবজ্জীবন কারাদণ্ড বা ১০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড। স্বামী আ পরকীয়া প্রেমে আসক্ত ছিল। স্ত্রীর পেটে অজাত শিশু ছিল। সেই স্ত্রীকে বলেছে গ্যাস্ট্রিকের ওষুধ খাও। কিন্তু গ্যাস্ট্রিকের ওষুধের কথা বলে আপনার হচ্ছে ইয়াবা ট্যাবলেট খাওয়ায় দিছিল। পানি দিয়ে গিলে খেয়েছিল ইয়াবা ট্যাবলেট, ২ টা ইয়াবা ট্যাবলেট। যেই কারণে পেটের বাচ্চাটা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। ৩১৪ ধারায় বলা আছে, এখন মিসক্যারেজ করা হয়েছে ভালো কথা। এখন এই মিসক্যারেজের কারণে গর্ভপাতের কারণে যদি মৃত্যু হয়, তাহলে স্ত্রীলোকের সম্মতিতে গর্ভপাত করানো হয়েছে। কিন্তু সেই গর্ভপাতের কারণে কি হয়েছে? মৃত্যু হয়েছে। তাহলে শাস্তি কি হবে? শাস্তি হবে ১০ বছর কারাদণ্ড। আর সম্মতি ব্যতীত মিসক্যারেজ করা হয়েছে। স্ত্রীলোকের সম্মতি নাই। সম্মতি ব্যতীত কি করা হয়েছে? মিসক্যারেজ করা হয়েছে। তারপর কি হয়েছে? তারপর মৃত্যু হয়ে গেছে। তাহলে শাস্তি কি হবে? যাবজ্জীবন কারাদণ্ড বা ১০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ডে কি হবেন? অর্থদণ্ডে দণ্ডিত হবেন। ৩১৫ ধারায় বলা আছে, অজাত শিশুকে যদি খুন করেন, যেই শিশু এখনো পৃথিবীতে আসেনি, সেই শিশুকে যদি কেউ খুন করে, তাহলে শাস্তি হলো ১০ বছর। ৩১৬ তে হলো অজাত শিশুকে যদি কেউ কাল্পবল হোমিসাইড করে, নিন্দনীয় নরহত্যা অর্থাৎ কোনো কার্যের দ্বারা মৃত্যু ঘটায়, তাহলে সেই ক্ষেত্রেও শাস্তি কি হবে? শাস্তি হবে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড। ৩১৯ এবং ৩২০ থেকে আপনাদের এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসে। এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসবে, আঘাতের সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় আছে? উত্তর কি হবে? আঘাতের সংজ্ঞা দণ্ডবিধির ৩১৯ ধারায় আছে। তাহলে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির দৈহিক যন্ত্রণা, পীড়া বা বৈকল্য ঘটায়, তাহলে সে কি করেছে? আঘাত করেছে বলে গণ্য হবে। আঘাত কত প্রকার? আঘাত হলো ২ প্রকার। সিম্পল হার্ট এবং হচ্ছে গ্রিভিয়াস হার্ট। সাধারণ আঘাত এবং গুরুতর আঘাত। তাহলে এমসিকিউ পরীক্ষায় যদি কোশ্চেন আসে, আঘাতের সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় আছে? উত্তর কি হবে? আঘাতের সংজ্ঞা আছে দণ্ডবিধির ৩১৯ ধারায়। আর গুরুতর আঘাত বা গ্রিভিয়াস হার্টের সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় আছে? গুরুতর আঘাত বা গ্রিভিয়াস হার্টের সংজ্ঞা আছে দণ্ডবিধির ৩২০ ধারায়। এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসবে, কত ধরনের আঘাতকে গুরুতর আঘাত বলে কি করা হয়েছে? কত ধরনের আঘাতকে গুরুতর আঘাত বলে সংজ্ঞায়িত করা হয়েছে? উত্তর কি হবে? ৮ ধরনের আঘাত। কত ধরনের আঘাত গুরুতর আঘাত বলে গণ্য হবে? ৮ ধরনের আঘাত গুরুতর আঘাত আর বলে কি
হ্যাঁ? ১ম এই বলা আছে ইমাসকিউলেশন বা পুরুষত্বহানি ঘটানো। সামাজিক একটা বেদিতে পরিণত হয়েছে পুরুষত্বহানি ঘটানো। আমরা দেখেছি রিসেন্টলি কয়েকটা ঘটনাই ঘটেছে। আমাদের এলাকায়ও এরকম ঘটনা ঘটেছে। ঘুমের মধ্যে স্ত্রী তার স্বামীর পুরুষাঙ্গ কেটে দেয়। এরকম ঘটনা কিন্তু আপনার রিসেন্টলি সামাজিক বেদিতে পরিণত হয়েছে। তাহলে আ আপনার পুরুষত্বহানি ঘটানো এটা কি হবে? এটা গুরুতর আঘাত করা হয়েছে বলে গণ্য হবে। দ্বিতীয়ত বলা আছে স্থায়ীভাবে যেকোনো একটু মিউট করে রাখি প্লিজ। আর আপনারা যারা ক্রিমিনাল লয়ার হবেন, আপনাদের কোনো লজ্জা নাই। ডাক্তারের যেমন কোনো লজ্জা নাই, যারা ক্রিমিনাল লয়ার হবেন, আপনাদেরকে ধর্ষণের মামলা করতে হবে। হ্যাঁ? ধর্ষণ চেষ্টার মামলা করতে হবে। প্লিজ মিউট করে রাখবেন প্লিজ। সবাইকে আনমিউট করে রাখছি। সাউন্ডটা জি। সাউন্ডটা আপনি স্যার অফ করে রাখেন স্যার, একটু আওয়াজ। আপনারা তো সবাই বুঝেন, ঠিক না? পার্টিসিপেন্ট কম। শুক্রবারের ক্লাস। আজকে আনমিউট করেই ক্লাস করি। তাহলে আপনারা কোয়েশ্চেনটা সহজে করতে পারবেন। সুযোগ পেয়েছেন। মানে আজকে যদি নিজেরাই নিজেদেরকে মিউট করে রাখতে বাধ্য করেন তাহলে তো কষ্টদায়ক। সবাইকে মিউট করে রাখি। জি। প্রশ্ন তৈরি হলে আনমিউট করে কথা বলব, দেন আবার মিউট করে দিব। দ্বিতীয়ত বলা আছে স্থায়ীভাবে যেকোনো চোখের দৃষ্টিশক্তি নষ্ট করা। আমাদের চোখ কয়টা? আমাদের চোখ হলো ২ টা। এখন ২ টা চোখের ১ টা চোখ যদি নষ্ট করা হয় সেটা কি ধরনের আঘাত বলে গণ্য হবে? সেটা গুরুতর আঘাত বা গ্রিভিয়াস হার্ট বলে গণ্য হবে। তৃতীয়ত বলা আছে স্থায়ীভাবে যেকোনো কানের শ্রবণ শক্তি নষ্ট করা। আমাদের কান কয়টা? আমাদের কান হলো ২ টা। এখন ২ টা কানের যদি ১ টা কান নষ্ট করা হয় শ্রবণ শক্তি, এটা গুরুতর আঘাত করা হয়েছে বলে গণ্য হবে। অনেক সময় এরকমভাবে আঘাত লেগে যায়, এমনভাবে হচ্ছে বাড়ি লাগে যে আপনার কানের মধ্যে বাড়ি লেগে যায় এবং সেক্ষেত্রে কান অনেক সময় কি হয়ে যায়? শ্রবণ শক্তি নষ্ট হয়ে যায়, কানের পর্দা ফেটে যায়। চতুর্থত বলা আছে কোনো অঙ্গ বা গ্রন্থি অনিষ্ট সাধন করা। তাহলে আপনার হাত কাইটা ফালায় দেয়, আঙ্গুল কাইটা ফালায় দেয়, পায়ের কবজি কাইটা ফালায় দেয়। হ্যাঁ? তাহলে এগুলো কি আঘাত বলে গণ্য হবে? এগুলো সব গুরুতর আঘাত করা হয়েছে বলে গণ্য হবে। পঞ্চমত বলা আছে যেকোনো অস্থি, অঙ্গ বা গ্রন্থির শক্তিসমূহ নষ্ট করা। এখন কাইটা ফালাই নাই ঠিক আছে, কিন্তু এমনভাবে পিটাইছে, এমনভাবে মারছে, পায়ের মধ্যে এমনভাবে আঘাত করছে যে সে আর কোনদিন সোজা হয়ে দাঁড়াইতে পারে না। আর আগের সময় মানুষ কিন্তু বলেও যে এমন মার মারবো যে সে আর কোনোদিন সোজা হয়ে দাঁড়াইতে পারবে না। হুইল চেয়ারে থাকবে প্যারালাইজড। সে আঘাতটা কি হবে? গুরুতর আঘাত করা হয়েছে বলে গণ্য হবে। 6 এ বলা আছে মস্তক বা মুখমণ্ডল স্থায়ীভাবে বিকৃত করা। তাহলে মস্তক বা মুখমণ্ডল আমাদের যে ফেস আছে, এই ফেস যদি কেউ স্থায়ীভাবে এমনভাবে মারে স্থায়ীভাবে বিকৃত হয়ে যায়, তখন সেই আঘাতটা গুরুতর আঘাত করা হয়েছে বলে গণ্য হবে। ৬ নম্বরে বলা আছে মস্তক বা মুখমণ্ডল স্থায়ীভাবে বিকৃত করা। ৭ নম্বরে বলা আছে কোন অস্থি বা দন্ত গ্রন্থ ভঙ্গ করা, গ্রন্থচ্যুত করা। তাহলে আমাদের অস্থি মানে হলো হাড়, আর দন্ত মানে হলো কি দাঁত। তাহলে দাঁত ভাইঙ্গা ফেললে এটা কি আঘাত হবে? গ্রিভিয়াস হার্ট হবে, গুরুতর আঘাত হবে। হ্যাঁ? আপনার হচ্ছে অস্থি যদি ভাইঙ্গা ফেলে, হাড় যদি ভাইঙ্গা ফেলে, এটা কি আঘাত হবে? হাড় যদি ভাইঙ্গা ফেলে, এটা গুরুতর আঘাত করা হয়েছে বলে গণ্য হবে। ৮ এ বলা আছে যে আঘাত জীবন বিপন্ন করে এবং আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে ২০ দিন পর্যন্ত দৈহিক যন্ত্রণা দেয়। আপনাদের এমসিকিউ পরীক্ষায় আসছে। যে আঘাত কতদিন পর্যন্ত দৈহিক যন্ত্রণা দিলে গুরুতর আঘাত বলে গণ্য হবে? উত্তর কি হবে? যে আঘাত ২০ দিন পর্যন্ত দৈহিক যন্ত্রণা দিবে, সে আঘাত গুরুতর আঘাত বলে কি হবে? গণ্য হবে। তাহলে আপনাদের এমসিকিউ পরীক্ষায় এখান থেকে কিন্তু অনেকগুলো কোশ্চেন আসতে পারে। প্রথমত যে কোশ্চেনটা আসতে পারে যে আঘাতের সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় আছে? উত্তর কি হবে? আঘাতের সংজ্ঞা দণ্ডবিধির ৩১৯ ধারায় আছে। গুরুতর আঘাতের সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় আছে? গুরুতর আঘাতের সংজ্ঞা দণ্ডবিধির ৩২০ ধারায় আছে। কত ধরনের আঘাত গুরুতর আঘাত বলে গণ্য হবে? ৮ ধরনের আঘাত কি হবে? গুরুতর আঘাত বলে গণ্য হবে। যে আঘাত জীবন বিপন্ন করে এবং আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে কতদিন পর্যন্ত দৈহিক যন্ত্রণা দিলে সে আঘাত গুরুতর আঘাত বলে গণ্য হবে? আপনার ২০ দিন, ২০ এর মধ্যে দাগ দিবেন। ২০ দিন পর্যন্ত। কত ধরনের আঘাত গুরুতর আঘাত? ৮ ধরনের আঘাত গুরুতর আঘাত। তারপরে ৩২৩ এর শাস্তি ইচ্ছাকৃতভাবে যদি কেউ আঘাত দেয়, ৩৩৪ ধারায় আপনার হচ্ছে উস্কানি ব্যতীত, প্ররোচনা ব্যতীত কেউ যদি কাউকে ইচ্ছাকৃতভাবে আঘাত করে তাহলে শাস্তি হলো ১ বছর পর্যন্ত কারাদণ্ড বা ৳১,০০০ পর্যন্ত অর্থদণ্ড বা কি হবেন? বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। তাহলে ৩২৩ এ যে আঘাতটা করা হবে সেটা হলো ভোঁতা অস্ত্র দিয়ে। যেমন লাঠি দিয়ে আঘাত করা হতে পারে, রড দিয়ে আঘাত করা হতে পারে। অর্থাৎ ভোঁতা অস্ত্র দিয়ে যদি আঘাত করা হয়, হ্যাঁ? সে আঘাতটা কি হবে? সাধারণ আঘাত হবে। ৩২৩ এর শাস্তিযোগ্য অপরাধ হবে। তাহলে ইচ্ছাকৃতভাবে আঘাতের শাস্তি কি? একটু লাল কালি দিয়ে দাগ দিবেন। ১ বৎসর কারাদণ্ড বা ৳১,০০০ কি হবেন? অর্থদণ্ড বা উভয় দণ্ডে কি হবেন? উভয় দণ্ডে দণ্ডিত হবেন। ১ বৎসর কারাদণ্ড বা ৳১,০০০ অর্থদণ্ড বা উভয় দণ্ডে। আর ৩২৪ এ বলা আছে ইচ্ছাকৃতভাবে মারাত্মক অস্ত্রের সাহায্যে যদি আঘাত করা হয়। মারাত্মক অস্ত্র কি? যেমন আপনার
আমাদের যে পিস্তল আছে, পিস্তলের যে পিছনের অংশ আছে এটা আমরা হলো পিস্তলের গাড়া বলি আরকি। ছুরির যে সামনের অংশ আছে দাঁড়ালু। এটা দিয়ে আঘাত করলে তো ৩২৬ এর অপরাধ হয়ে যাবে। এখন ৩২০ এ গুরুতর আঘাত হবে। পিছনের যে অংশ আছে যেটা ধারালো না, সেটা দিয়ে যদি আঘাত করা হয়, হ্যাঁ? তারপর হচ্ছে আপনার এমন যন্ত্র যা দ্বারা মৃত্যু হতে পারে। এমন বিষয় এমন যন্ত্র দিয়ে যদি আঘাত করা হয়, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে বিপজ্জনক অস্ত্রের সাহায্যে বিপজ্জনক উপায়ে যদি আঘাত করা হয়, তাহলে সেক্ষেত্রে শাস্তি কি হয়ে যাবে? শাস্তি হবে ৩ বৎসর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা কি হবেন? বা উভয়দণ্ডে দণ্ডিত হবেন। ৩২৫ ধারায় বলা আছে ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাতের শাস্তি। তাহলে আমরা ৩২৩ এবং হচ্ছে ৩২৪ এ পারলাম কি? আঘাতের শাস্তি। আর ৩২৫ এ হলো কি? গুরুতর আঘাতের শাস্তি। তাহলে ইচ্ছাকৃতভাবে যদি গুরুতর আঘাত করা হয়, তাহলে শাস্তি কত বছর হতে পারে? শাস্তি হতে পারে ৭ বৎসর পর্যন্ত কারাদণ্ড এবং কি হবেন? এবং অর্থদণ্ডে দণ্ডিত হবেন। তাহলে ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাতের শাস্তি কি? গুরুতর আঘাতের শাস্তি হলো ৭ বছর পর্যন্ত কারাদণ্ড এবং কি হবেন? এবং অর্থদণ্ডে দণ্ডিত হবেন। ৩২৬ এ বলা আছে ইচ্ছাকৃতভাবে বিপজ্জনক অস্ত্র বা বিপজ্জনক উপায়ে গুরুতর আঘাত করা। তাহলে যদি কোনো ব্যক্তি ধারা ৩৫ এ বর্ণিত ক্ষেত্র ব্যতীত ইচ্ছাকৃতভাবে বিপজ্জনক অস্ত্র বা বিপজ্জনক উপায়ে গুরুতর আঘাত করে, তাহলে ইচ্ছাকৃতভাবে বিপজ্জনক অস্ত্র বা বিপজ্জনক উপায়ে যদি গুরুতর আঘাত করে, তাহলে সেক্ষেত্রে শাস্তি কি হবে? সেক্ষেত্রে শাস্তি হবে যাবজ্জীবন কারাদণ্ড। ৩৩৫ এর ক্ষেত্রে ব্যতীত। ৩৩৫ এ কি আছে? গুরুতর এবং আকস্মিক উত্তেজনা দিছে, আপনি আত্মনিয়ন্ত্রণ হারিয়ে তারপরে কি করেছেন? তারপরে আপনি গুরুতর আঘাত করেছেন। সেই ক্ষেত্রে শাস্তি কিন্তু কম হবে। আর কোনরূপ প্ররোচনা ছাড়া আপনি যদি ইচ্ছাকৃতভাবে বিপজ্জনক অস্ত্রে বা বিপজ্জনক উপায়ে আঘাত করেন, তাহলে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। অর্থাৎ ৩২৬ এর সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। অথবা ১০ বছর কারাদণ্ড এবং কি হবেন? এবং অর্থদণ্ডে দণ্ডিত হবেন। তাহলে আমরা ৩২০ এ যে ৮ ধরনের আঘাতকে গুরুতর আঘাত বলে জেনেছি, এই ৮ ধরনের আঘাত গুরুতর আঘাত হবে, সেখানে আমরা পড়েছি দেখেন যে, যেকোনো চোখের শক্তি নষ্ট করা, যেকোনো কানের শক্তি নষ্ট করা। এখানে কিন্তু একটা চোখ পড়েছে। কিন্তু ৩২৬ এর ক তে বলা আছে, যদি ২ টা চোখ নষ্ট করা হয়, আমাদের চোখ কয়টা? আমাদের চোখ হলো ২ টা। অথবা এসিড দ্বারা যদি মুখমণ্ডল বিকৃত করা হয়, তাহলে ২ টা চোখ যদি নষ্ট করা হয়, এসিড দ্বারা যদি মুখমণ্ডল বিকৃত করা হয়, তখন সেটা কি হয়ে যাবে? তাহলে ২ টা চোখ যদি নষ্ট করা হয়, এসিড দিয়ে যদি মুখমণ্ডল বিকৃত করা হয়, তাহলে শাস্তি কি হবে? শাস্তি হবে মৃত্যুদণ্ড। সর্বোচ্চ শাস্তি কি? ৩২৬ এর ক ধারায় ২ টা চোখ যদি নষ্ট করা হয়, এসিড যদি নিক্ষেপ করা হয়, যার দ্বারা মুখমণ্ডল বিকৃত হয়ে যায়, তাহলে ৩২৬ এর ক ধারায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আপনারা সর্বোচ্চ শাস্তিটা মনে রাখবেন, বাকিগুলো এমনিতেই মনে থাকবে। তাহলে যেইখানে মৃত্যুদণ্ড আছে ৩০০ আপনার হচ্ছে ৩ ধারা ব্যতীত সব জায়গায় যাবজ্জীবন কারাদণ্ড আছে এবং অর্থদণ্ড। ৩৩২ এবং ৩৩৩ এই ধারার মামলাও করেছি। কৃষি ব্যাংকের যে অফিসার আছে সেই অফিসারকে লাঠি দিয়ে কি করছে? মাথায় মাথায় বাড়ি মারছে। অর্থাৎ সরকারি কর্মচারীকে তার কাজে বাধা দানে কি? স্বেচ্ছায় আঘাত। তাহলে সরকারি কর্মচারীকে তার কাজে বাধা দানে যদি স্বেচ্ছায় আঘাত করা হয়, তাহলে শাস্তি কি হবে? শাস্তি হবে ৩ বৎসর পর্যন্ত কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা কি হবেন? অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। তাহলে সরকারি কর্মচারীকে তার কাজে বাধা দানে স্বেচ্ছায় যদি আঘাত করা হয়, শাস্তি কি হবে? শাস্তি হবে ৩ বৎসর পর্যন্ত কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা কি হবেন? অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। আর সরকারি কর্মচারীকে তার কাজে বাধা দানে যদি স্বেচ্ছায় গুরুতর আঘাত করা হয়, তাহলে সেক্ষেত্রে শাস্তি কি হবে? সেক্ষেত্রে শাস্তি হলো ১০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ডে কি হবেন? এবং অর্থদণ্ডে দণ্ডিত হবেন। ৩৩৪ এবং ৩৩৫ একটু আগেই বলেছি ৩২৩ এ যে ৩৩৪ এর ক্ষেত্রেও ব্যতীত। আবার ৩২৬ ও বলেছি ৩৩৫ এর ক্ষেত্রেও ব্যতীত। তাহলে ৩৩৪ ধারায় কি আছে? কেউ যদি কাউকে মারাত্মক এবং আকস্মিক প্ররোচনা দেয়, প্ররোচনা দেওয়ার ফলে যদি উত্তেজিত হয়ে আঘাত করে, সাধারণভাবে ৩২৩ ধারায় আঘাত করলে শাস্তি ১ বৎসর। আবার ৩২৪ ধারায় আঘাত করলে শাস্তি হলো ৩ বৎসর। আর গুরুতর আঘাত ৩২৫ ধারায় শাস্তি হলো ৭ বছর। আর ৩২৬ ধারায় গুরুতর আঘাতের সর্বোচ্চ শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু ৩৩৪ এ দেখেন আঘাতের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি ১ বছর আর ৩ বছর। আর এখানে উত্তেজনা যদি দেওয়া হয়, আপনি উত্তেজিত হয়ে আকস্মিক প্ররোচনার ফলে আকস্মিকভাবে উত্তেজিত হয়ে যদি ৩৩৪ ধারা অনুযায়ী আঘাত করেন, তাহলে সেক্ষেত্রে শাস্তি হবে শুধুমাত্র ১ মাস কারাদণ্ড বা ৳৫০০ পর্যন্ত অর্থদণ্ড বা কি হবেন? বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। আর ৩৩৫ এ বলা আছে উত্তেজিত হয়ে যদি স্বেচ্ছায় কেউ কি করে? উত্তেজিত হয়ে যদি স্বেচ্ছায় কেউ গুরুতর আঘাত করে। তাহলে যদি কোন ব্যক্তি কারো দ্বারা আকস্মিক মারাত্মক প্ররোচনায় উত্তেজিত হয়ে ব্যক্তিকে গুরুতর আঘাত করে, তাহলে সেই ক্ষেত্রে শাস্তি কি হবে?
4 বছর পর্যন্ত কারাদণ্ড বা ২,০০০ টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ড। যেখানে গুরুতর আঘাতের শাস্তি হলো ৩২৫ ধারায় ৭ বছর, যেখানে ৩২৬ ধারায় হলো যাবজ্জীবন কারাদণ্ড, সেইখানে আপনাকে যদি আকস্মিক উত্তেজনা দেওয়া হয়, আকস্মিক প্ররোচনা দেওয়া হয়, তাহলে আকস্মিক উত্তেজনার ফলে আকস্মিকভাবে পরিচিত হয়ে আপনি যদি গুরুতর আঘাত করেন, তখন শাস্তি হবে শুধুমাত্র ৪ বছর কারাদণ্ড বা ২,০০০ টাকা অর্থদণ্ড, বাকি হবেন বা উভয় দণ্ডে স্যার দণ্ডিত স্যার, হবেন। এটা 4 বছর হবে না 4 মাস হবে স্যার? ৪ বছর। কারো কাছে ও আচ্ছা, দণ্ডবিধি তাহলে আছে সামনে? জি আছে এটা স্যার, চার আপনার বছর আগে 4 বছর ঠিক আছে 4 বছর। তাহলে প্রিন্ট আমার মিস্টেক স্যার। আচ্ছা, আচ্ছা। আমার এইখানে ডিসপ্লেতে এটা দেখা 4 বছর হবে 4 বছর। 4 বছর আছে। ৩৩৯ ধারায় কি আছে? অবৈধ বাধা। তাহলে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে অপর কোনো ব্যক্তিকে তার যেদিকে যাওয়ার অধিকার আছে, সেদিকে যেতে না দেয়। একটা রাস্তা ব্যবহার করার অধিকার আপনার আছে। কিন্তু সেই রাস্তাটা আপনাকে কি করতেছে না? ব্যবহার করতে দিচ্ছে না। তাহলে সে কি করেছে? অবৈধ বাধাদান করেছে বলে কি হবে? গণ্য হবে। তাহলে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে অপর কোনো ব্যক্তিকে তার যেদিকে যাওয়ার অধিকার রয়েছে, সেদিকে যেতে না দেয়, তাহলে সে কি অপরাধ করেছে? অবৈধ বাধাদান করেছে বলে গণ্য হবে। এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসবে, অবৈধ বাধাদানের সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় আছে? আসে। রংপুর রেস্টুরেন্টের সংজ্ঞা ইংরেজি সহ পড়বেন। দণ্ডবিধির কত ধারায় আছে? ৩৩৯ ধারায় আছে। এখানে দেখেন একটা উদাহরণ আছে যে এরূপ একটি রাস্তায় বাধার সৃষ্টি করে যে রাস্তা দিয়ে যাবার আইনসম্মত অধিকার গয়ের আছে। সরল বিশ্বাসে বিশ্বাস করে না যে উক্ত পথ বন্ধ করার অধিকার রয়েছে। তার দ্বারা রাস্তা দিয়ে যেতে বাধাপ্রাপ্ত হয়। তাহলে আপনার একটা রাস্তা দিয়ে যাওয়ার অধিকার আছে। হ্যাঁ, এখন অন্যজন কি করলো? ইচ্ছাকৃতভাবে সেই রাস্তাটা আপনার বন্ধ করে দিল। তাহলে সে কি করেছে? অবৈধ বাধাদান করেছে বলে গণ্য হবে। ৩৪১ ধারায় অবৈধ বাধানের শাস্তি আছে। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট ফর এমসিকিউ এক্সাম। অবৈধ বাধানের শাস্তি কি? ১ মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড বা ৫০০ টাকা পর্যন্ত অর্থদণ্ড, বাকি হবেন বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। ৩৪০ ধারায় কি আছে? অবৈধ অবরোধ। তাহলে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির চলাচলে এমনভাবে নিয়ন্ত্রণ আরোপ করে যে উক্ত ব্যক্তি একটি নির্দিষ্ট সীমানা অতিক্রম করতে পারেন না। আমরা যদি বাংলা সিনেমার কথাই বলি, শাবনূর আর সাকিব খান প্রেম করেন। এখন শাবনূরের বাবা-মা সেই প্রেম মেনে নেয় না। কারণ সাকিব খান হলো গরিব বাংলা সিনেমায়। এই কারণে শাবনূরকে কি করছে? একটা রুমের ভিতর আটকায় রাখছে। তার আটকায় তারপরে হচ্ছে বাইরে থেকে তালা মাইরা দিছে। তাহলে এখানে কি হয়েছে? অবৈধ অবরোধ করা হয়েছে বলে অবরোধ গণ্য অবরোধ হবে। অবরোধ। তাহলে যদি যখন কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির চলাচলে এমনভাবে নিয়ন্ত্রণ আরোপ করে যে উক্ত ব্যক্তি একটি নির্দিষ্ট সীমানা অতিক্রম করতে পারে না, নির্দিষ্ট সীমানার মধ্যে আপনাকে থাকতে হবে। তখন সেটাকে কি বলা হয়? অবৈধ অবরোধ বলা হয়। যেমন গকে একটি দেয়াল ঘেরা জায়গায় গমন করতে কি করে? বাধ্য করে এবং গকে সেখানে তালাবদ্ধ করে রাখে। বাইরে থেকে শাবনূরের মা কি করছে? তাকে তালা মাইরা রাখছে। কি অপরাধ হয়েছে? অবৈধ অবরোধ করা হয়েছে বলে কি হবে? গণ্য হবে। ৩৪২ ধারায় বলা আছে অবৈধ অবরোধের শাস্তি। তাহলে অবৈধ অবরোধের শাস্তি কি? অবৈধ অবরোধের শাস্তি হলো ১ থেকে ৩ দিন পর্যন্ত, অর্থাৎ ৩ দিনের কম। সেক্ষেত্রে শাস্তি হবে ১ বছর পর্যন্ত কারাদণ্ড বা ১,০০০ টাকা অর্থদণ্ড, বাকি হবেন বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। ৩৪৩ এ বলা আছে ৩ বা তত দিনের জন্য অবৈধ অবরোধ। তাহলে ৩ থেকে ৯ দিন পর্যন্ত যদি অবৈধ অবরোধ করা হয়, তাহলে সেক্ষেত্রে শাস্তি কি হবে? ২ বৎসর পর্যন্ত কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা কি হবেন? অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। তাহলে ১ থেকে ৩ দিন পর্যন্ত শাস্তি হলো ১ বছর। আর ৩ থেকে ৯ দিন পর্যন্ত শাস্তি কি? ৩ থেকে ৯ দিন পর্যন্ত শাস্তি হলো কি? ২ বছর। আর ৩৪৪ এ বলা আছে ১০ এর অধিক দিনের জন্য, তাহলে ১০ বা তত দিনের জন্য যদি অবরোধ করা হয়, তাহলে শাস্তি কি হবে? শাস্তি হবে ৩ বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। আপনাদের এমসিকিউ পরীক্ষায় মোটামুটি কনফার্ম থাকেন অবৈধ বাধা এবং অবৈধ অবরোধ থেকে একটা কোশ্চেন আসবেই। হয় ডেফিনেশন আসতে পারে। ডেফিনেশন বলতে কাকে বলে সেটা আসবে না। কত ধারায় আছে সেটা আসবে যে অবৈধ অবরোধের সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় আছে। তাহলে অবৈধ অবরোধের সংজ্ঞা দণ্ডবিধির ৩৪০ ধারায় আছে। অবৈধ অবরোধের শাস্তি আপনাকে মেনশন করে দিবে। এমনভাবে কোশ্চেনটা করবে যে ২ দিনের জন্য রহিমকে অবৈধভাবে অবরোধ করা হলো। তাহলে এই ক্ষেত্রে শাস্তি কত বছর হবে? শাস্তি হবে ১ বছর। ৫ দিনের জন্য রহিমকে অবৈধ অবরোধ করা হলো। শাস্তি কত বছর হবে? শাস্তি হবে ২ বছর। হ্যাঁ? ১০ দিনের জন্য ১০ দিনের অধিক অবৈধ অবরোধ করা হলো। শাস্তি কত বছর হবে? ৩ বছর। তাহলে অবৈধভাবে যদি কেউ আটক থাকে, তাকে উদ্ধারের জন্য আমরা কি মামলা করতে পারি বা কি করার আছে আমাদের বলেন তো?
বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য আমরা কি করতে পারি? সার্চ ওয়ারেন্ট। সার্চ ওয়ারেন্ট মামলা 100 ধারা। তাছাড়া আর ওই কিছু করার আছে? সার্চ ওয়ারেন্ট তো আছেই। হেভিয়াস আমাদের কর্পাস। হেভিয়াস কর্পাস, ভেরি গুড। তাহলে রিট দায়ের করা যাবে, তাই না? হেভিয়াস কর্পাস জাতীয় রিট করা যাবে সংবিধানের 102 অনুচ্ছেদ অনুযায়ী। তাহলে হেভিয়াস কর্পাস জাতীয় রিট দায়ের করার পরেও যদি অবৈধ অবরোধ থেকে মুক্তি না দেয়, তাহলে সেই ক্ষেত্রে শাস্তি কি হবে? যে ব্যক্তি অবৈধ অবরোধ করেছে সেক্ষেত্রে শাস্তি হবে আপনার ওই 3 বছরের সাথে আরো 2 বছর যোগ হয়ে সর্বমোট হবে কত বছর? অতিরিক্ত হিসাবে আরো 2 বছর, আর আপনার আগের আছে 3 বছর। সর্বমোট কত বছর হবে? সর্বমোট হবে 5 বছর কারাদণ্ড। তাহলে রিট দায়ের করার পরে যদি অবৈধ অবরোধ থেকে মুক্তি না দেয় তাহলে সর্বোচ্চ আর শাস্তি। এটা একটু আরেকবার বলুন। আচ্ছা, অবৈধ 10 দিনের অধিক সময়ের জন্য অবৈধ অবরোধ করলে শাস্তি কত বছর? 3 বছর। 3 বছর স্যার। তাহলে 10 দিনের অধিক সময়ের জন্য অবৈধ অবরোধ করলে শাস্তি 3 বছর। এখন অবৈধ অবরোধ করা হয়েছে, সেজন্য রিট দায়ের করা হয়েছে, রিট অফ হেভিয়াস কর্পাস সংবিধানের 102 অনুচ্ছেদ অনুযায়ী। এখন রিট অফ হেভিয়াস কর্পাস করার পরেও আপনার হচ্ছে তাকে কি করা হলো না? হাজির করা হলো না। সে অবৈধভাবে কি থাকলো? আটক থাকলো। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? তাহলে রিট দায়ের করার পরেও যদি অবৈধ অবরোধ থেকে মুক্তি না দেয়, তাহলে সেই ক্ষেত্রে ইতিপূর্বে আছে 3 বছর শাস্তি, সেটার সাথে আরো অতিরিক্ত হিসেবে আরো কি হবে? অতিরিক্ত হিসাবে আরো 2 বছর যোগ হবে। দেখেন এখানে বলা আছে যে অবৈধ অবরোধের শাস্তির পাশাপাশি অতিরিক্ত হিসাবে আরো 2 বছর যোগ হবে। তাহলে এখানে শাস্তি হলো 3 বছর। 3 বছরের সাথে অতিরিক্ত হিসাবে 2 বছর যোগ হলে সর্বমোট কত বছর হবে? সর্বমোট হবে 5 বছর। এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসবে, বল প্রয়োগের সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় আছে? উত্তর কি হবে? বল প্রয়োগের সংজ্ঞা দণ্ডবিধির 349 ধারায় আছে। বল প্রয়োগ কাকে বলে পরীক্ষায় না আসলেও আমরা পড়তে হবে, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির কি করে? ব্যক্তিকে গতিশীল করায়। আপনারা গতিশীলের মধ্যে দাগ দিবেন, বা গতি পরিবর্তন করায়, বা গতির স্তব্ধ করায়। 3টা শব্দের মধ্যে দাগ দিবেন। গতিশীল করাবে, গতির স্তব্ধ করাবে, আরেকটা কি করবে? গতির পরিবর্তন করাবে। তাহলে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে গতিশীল করায়, গতির পরিবর্তন করায়, গতির স্তব্ধ করায়, তাহলে সে কি করেছে? বল প্রয়োগ করেছে বলে গণ্য হবে। আর এই বল প্রয়োগের সংজ্ঞা আছে কোথায়? 349 ধারায়। এখন অপরাধমূলক উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি গতিশীল করায়, গতির পরিবর্তন করায়, বা গতির স্তব্ধ করায়, তাহলে সে কি করেছে? অপরাধমূলক বল প্রয়োগ করেছে। আপনাদের এমসিকিউ পরীক্ষায় আসবে যে ক্রিমিনাল ফোর্সের সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় আছে? 350 ধারায় আছে। তাহলে যদি কোনো ব্যক্তি অপরাধমূলক উদ্দেশ্যে কাউকে গতিশীল করায়, গতির পরিবর্তন করায়, গতির স্তব্ধ করায়, তাহলে সে কি করেছে? অপরাধমূলক বল প্রয়োগ করেছে বলে গণ্য হবে। আপনাদের এমসিকিউ পরীক্ষা আসছে ইতিপূর্বে যে অপরাধমূলক বল প্রয়োগের সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় আছে? 350 ধারায় আছে। 351 তে কি আছে? অ্যাসাল্ট বা আক্রমণ। তাহলে আঘাত বা স্পর্শ ব্যতি রেখে যখন কোনো ব্যক্তি এমন কোনো অঙ্গভঙ্গি করে বা অঙ্গভঙ্গি করার প্রস্তুতি নেয়, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করেই একজন লোক কি করলো? আপনার সামনে হকি স্টিক ঘুরাইতেছে। উদ্দেশ্য কি? সে বুঝাইতেছে ভাবভঙ্গিতে যে আপনাকে সে কি করবে? হ্যাঁ, আঘাত করবে। কিন্তু এখন পর্যন্ত কোনো রকমের কোনো কিছু করেনি, কোনো আঘাত করেনি। কিন্তু সে লাঠি ঘুরাচ্ছে, হকি স্টিক ঘুরাচ্ছে। উদ্দেশ্য কি? যে আপনাকে আঘাত করবে। তাহলে সে কি করেছে? আপনার আক্রমণ করেছে বলে গণ্য হবে। তাহলে আঘাত বা স্পর্শ ব্যতি রেখে যদি কোনো ব্যক্তি এমন কোনো অঙ্গভঙ্গি করে বা করার প্রস্তুতি নেয়, যাতে উপস্থিত ব্যক্তির মনে কি হয়? ভয়ভীতির সঞ্চার সৃষ্টি হয়। অথবা একজন লোক আরেকজন ব্যক্তির দিকে এমনভাবে মুষ্টি উত্তোলন করতেছে যে কি? যাতে কি হয়? সে ব্যক্তি আপনার ভীতি সঞ্চার হয়, ভয় পায়। তাহলে সে কি করেছে? আক্রমণ করেছে বলে কি হবে? আক্রমণ করেছে বলে গণ্য হবে। 1 নাম্বার উদাহরণটা কে লাউডলি পড়বেন? 1 নাম্বার উদাহরণটা পড়বেন লাউডলি। জি স্যার। স্যার আমি জি স্যার বইলা দুইজনেই থেমে গেলেন। সি এর গুটি উত্তোলন করে, যার কারণে সি এর বিশ্বাস জন্মে যে এ তাকে জখম করার উদ্যোগ গ্রহণ করেছে, সেজন্যই এ এটা করে, অথবা এর ফলে এইরূপ হতে পারে, জানার পরেও এ তা করে, এ আক্রমণ করেছে। তাহলে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির দিকে কি করে? যে হাত মুঠ করে মুষ্টি উত্তোলন করে। এখন মুষ্টি উত্তোলন করার উদ্দেশ্য কি? কি করবে বলেন তো? মুষ্টি উত্তোলন করার উদ্দেশ্য হলো আঘাত করবে। হ্যাঁ, এখন ওই ব্যক্তির মনে আক্রমণ। বিশ্বাস তৈরি হয়ে গেছে যে তারে কি করা হবে?
তারে সে আঘাত করবে। এখন এইটা জাইনাও যদি কাজ কেউ করে তাহলে সে কি করেছে? আক্রমণ করেছে। মানে এখন আক্রমণ পর্যন্ত কিন্তু আঘাত করে নাই। এখন পর্যন্ত আমাদের লোকালি বলি, এখন পর্যন্ত কিন্তু ঘুষি মারে নাই। কিন্তু শুধু মুষ্টি উত্তোলন করছে। তাহলে সে কি করেছে? আক্রমণ করেছে বলে গণ্য হবে। দেখেন ৩ নাম্বার উদাহরণে বলা আছে, আমি তোমাকে মার দিব এই বলে একটি লাঠি ঘুরাইতে থাকে, একটি হকি স্টিক ঘুরাইতে থাকে। লাঠি ঘুরাইতেছে। এখন পর্যন্ত কিন্তু মার দেয় নাই। মার দিলে তো ৩২৩ এর অপরাধ, তাই না? আঘাত কইরা ফেললে তো ৩২৩ এর অপরাধ। আঘাত কিন্তু করেনি, শুধু ভয় দেখাইছে। শাস্তি কি হবে? শাস্তি হবে আপনার আক্রমণের শাস্তি। তাহলে আক্রমণ যদি কেউ করে, অপরাধমূলক বল প্রয়োগ যদি কেউ করে, তাহলে ৩৫০ ধারায় কি আছে? অপরাধমূলক বল প্রয়োগ। আর আপনার ৩৫১ ধারায় আছে হচ্ছে কি? আক্রমণ। তাহলে আক্রমণ আর অপরাধমূলক বল প্রয়োগের কি? একটু মিউট করে রাখি। আক্রমণ এবং অপরাধমূলক বল প্রয়োগের শাস্তি কিন্তু একই। একটু মিউট করে দেই, জি। মিউট করে দেই। শাস্তি কি? ৩ মাস পর্যন্ত কারাদণ্ড বা ৫০০ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা কি হবেন? বা উভয় দণ্ডে কি হবেন? উভয় দণ্ডে দণ্ডিত হবেন। মিজানুর রহমান ভাই মিউট করে দিন। তাহলে মারাত্মক প্ররোচনা ছাড়া যদি আক্রমণ করা হয় বা অপরাধমূলক বল প্রয়োগ করা হয় তাহলে শাস্তি হলো ৩ মাস পর্যন্ত কারাদণ্ড বা ৫০০ টাকা অর্থদণ্ড বা কি হবেন? বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। ৩৫৯ এ কি আছে? কিডন্যাপিং বা মনুষ্যহরণ। কিডন্যাপিং বা মনুষ্যহরণ কত প্রকার? কিডন্যাপিং বা মনুষ্যহরণ হলো ২ প্রকার। ২ প্রকার। কত প্রকার? ২ প্রকার। বাংলাদেশ থেকে কিডন্যাপিং হচ্ছে কি আইনসম্মত অভিভাবক থেকে কিডন্যাপিং। এইখান থেকেও এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন হয়। লাল কালি দিয়ে দাগায় নিবেন। এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসবে কিডন্যাপিং কত প্রকার বা মনুষ্যহরণ কত প্রকার? হ্যাঁ, উত্তর কি হবে? মনুষ্যহরণ ২ প্রকার। বাংলাদেশ থেকে কিডন্যাপিং, আইনসম্মত অভিভাবক থেকে কিডন্যাপিং। বাংলাদেশ থেকে কিডন্যাপিং এর সংজ্ঞা কোথায় আছে? ৩৬০ ধারায় আছে। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে তার সম্মতি ছাড়া, তার পক্ষে সম্মতি দানের ক্ষমতাত ব্যক্তির সম্মতি ছাড়া বাংলাদেশের সীমানার বাইরে পাঠিয়ে দেয়, তাহলে সে কি করেছে? বাংলাদেশ থেকে কিডন্যাপিং করেছে বলে গণ্য হবে। আর ৩৬১ তে কি আছে? আইনসম্মত অভিভাবক থেকে কিডন্যাপিং। তাহলে আইনসম্মত অভিভাবক থেকে কিডন্যাপিং কখন হবে? একটু ভালো করে লাল কালি দিয়ে দাগাবেন। গতবারও কোশ্চেন এসেছে। ১৪ বছরের কম বয়সের ছেলেকে এবং ১৬ বছরের কম বয়সের মেয়েকে পরীক্ষায় আসবে। কত বছরের কম বয়সের ছেলে? উত্তর কি হবে? ১৪ বছরের কম বয়সের ছেলে, লাল কালি দিয়ে দাগ দেন। আর কত বছরের কম বয়সের মেয়ে? ১৬ বছরের কম বয়সের মেয়ে। তাহলে ১৪ বছরের কম বয়সের ছেলে আর ১৬ বছরের কম বয়সের মেয়ে বা মস্তিষ্ক বিকৃত ব্যক্তিকে তার আইনগত অভিভাবকের সম্মতি ব্যতীত যদি হেফাজত থেকে নিয়ে যায়, তাহলে কি করেছে? আইনসম্মত অভিভাবকের নিকট থেকে কিডন্যাপিং করেছে বলে কি হবে? কিডন্যাপিং করেছে বলে গণ্য হবে। ৩৬২ ধারায় কি আছে? ৩৬২ ধারায় আছে অ্যাবডাকশন বা অপবাহনের সংজ্ঞা। তাহলে আপনার অপবাহনের ক্ষেত্রে এখানে লাল কালি দিয়ে একটু দাগ দিবেন যে জোরপূর্বক বাধ্য। ৩৬২ ধারায় দেখেন এখানে কিন্তু কি বলা আছে যে জোরপূর্বক বাধ্য। তাহলে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে কোনো স্থান হতে গমন করার জন্য জোরপূর্বক বাধ্য করে তাহলে এখানে কি থাকবে? জোরপূর্বক শব্দটা থাকবে। তাহলে জোরপূর্বক যদি বাধ্য করে তাহলে সে কি করেছে? অ্যাবডাকশন বা আপনার অপবাহন করেছে বলে কি হবে? অপবাহন করেছে বলে গণ্য স্যার হবে। ৩৫৯ এর ৬২ একটু আবার বললেন স্যার, এই দুটি একটু সমস্যা একটু। বলেন কি বলতে চান? প্রশ্নটা বলেন। স্যার ৩৫৯ এর ৬২ এই দুটি একটু বুঝতে সমস্যা হয়, কখনো অপবাহন আর কখনো আচ্ছা, এই যে বলে দিলাম তো ৩৬২ ক্ষেত্রে দাগ দেন। সে আপনার বইয়ের মধ্যে দাগ দেন যে ৩৬২ ক্ষেত্রে এখানে জোরপূর্বক শব্দটা থাকবে। এই এতটুকুই বেসিক পার্থক্য, আর কোনো নাই। এখন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা সাদা হ্যাক্স গাড়ি আসলো, সেখানে ১০-১২ জন লোক হঠাৎ করে তারা গাড়ি থেকে নামলো, নাইমা আপনাকে কি করলো? চাপাতি দেখাইলো, পিস্তল দেখাইলো এবং আপনার মুখ আপনার হচ্ছে কালো কাপড় দিয়ে বাইন্ধা ফেললো, আপনার হাত পায়ে ধইরা ফেললো, সাদা হ্যাক্সের ভিতরে আপনারে ঢুকায় নিয়ে গেল। তাহলে আপনি কি ইচ্ছা কইরা গেছেন নাকি জোর করে নিয়ে গেছে? জোর করে নিয়ে গেছে। তাহলে জোরপূর্বক বাধ্য করা হয়েছে। তখন সেটা কি হয়ে যাবে? তখন সেটা অ্যাবডাকশন হয়ে যাবে। কিডন্যাপিং এর ক্ষেত্রে স্যার জোরপূর্বক অপহরণের সময় নাও, তখন কিভাবে হয় স্যার অপহরণ? না অপহরণের ক্ষেত্রে ঐরকম নাও হতে পারে। জোরপূর্বক নাও থাকতে পারে। যেমন ১৪ বছরের কম বয়সের যে শিশু, হ্যাঁ, সেই শুরুতে আপনার চকলেট দিলে, একটা কিটক্যাট কিনে দিলেই আপনার সাথে চইলা যাবে। এখানে কি জোর করা হয়েছে? এখানে কিন্তু জোর করা হয়নি। এমনিতেই সে গেছে, ভলান্টারিলি গেছে। তারপরেও সেটা আপনার হচ্ছে কি হবে? অপহরণ হবে। বুঝতে পেরেছেন? এখানে ৬২ তে আপনি অপহরণ লিখছেন স্যার। এটা অপহরণ, অপবাহন একই কথা। একই কথা। লিখে রাখেন অপবাহন। ৩৬৩ আচ্ছা, ধারায় দেখেন যে কিডন্যাপিং এর শাস্তি একই শাস্তি।
তাহলে 360-এর যেই শাস্তি 361-র কি একই শাস্তি। তাহলে অপহরণ করুক আর অপবাহন করুক শাস্তি কত বছর হবে? শাস্তি হবে 7 বছর পর্যন্ত কারাদণ্ড এবং কি হবেন এবং অর্থদণ্ডে দণ্ডিত হবেন। 363 একই শাস্তি। শাস্তি কি? শাস্তি হলো 7 বছর কারাদণ্ড। এখন 364 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুন করার উদ্দেশ্যে যদি কেউ কিডন্যাপিং বা অ্যাবডাকশন করে। খুন করার উদ্দেশ্যে যদি কেউ কিডন্যাপিং বা অ্যাবডাকশন করে তাহলে সেই ক্ষেত্রে শাস্তি কি হবে? যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং কি হবেন? খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউ পরীক্ষায় আসবে 364 যে খুন করার উদ্দেশ্যে যদি কিডন্যাপিং করা হয় তাহলে সর্বোচ্চ শাস্তি কি? সর্বোচ্চ শাস্তি কি? সর্বোচ্চ শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ড। এখানে একটা উদাহরণ আছে, কে লাউডলি পড়বেন? সুমন মন্ডল ভাই উদাহরণটা লাউডলি পড়েন। দেখেন প্রতিমার সামনে বলিদান জি স্যার। করা করেন। জি, ক গকে বাংলাদেশ হতে অপহরণ করে এরূপ অভিপ্রায় বা এরূপ সম্ভাবনা রয়েছে জেনে গকে অপহরণ করে যে গকে প্রতিমার সামনে বলিদান করা হতে পারে। ক অস্ত্র ধারায় উল্লেখিত অপরাধ সংগঠন করেছে বলে গণ্য হবে। গণ্য হবে। তাহলে নিয়ে গেছে উদ্দেশ্য কি? উদ্দেশ্য খুন করা, তাই না? প্রতিমার সামনে বলিদান করবে। এখনো মনে হয় হিন্দুদের একটা অংশ আছে ভারতে যে তাদের মানে ছেলেদেরকে কি করা হয়? বলিদান করা হয়। এক কোপে গলা আলাদা করে ফেলে। তাও আপনার খাসির না কিন্তু, ছাগলের না কিন্তু মানুষের। ভিডিও দেখেছি কয়েকদিন আগে। তাহলে এই উদ্দেশ্যে কি করা হয়েছে? আপনার অ্যাবডাকশন করা হয়েছে বা কিডন্যাপিং করা হয়েছে। শাস্তি কি হয়ে যাবে বলেন তো? শাস্তি হয়ে যাবে যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড। আর 364 কতে বলা আছে যে 10 বছরের কম বয়স্ককে যদি কিডন্যাপিং বা অ্যাবডাকশন করা হয় তাহলে খুন, আঘাত, দাসত্ব, কাম লালসার উদ্দেশ্যে 10 বছরের কম বয়স্ককে যদি কিডন্যাপিং বা অ্যাবডাকশন করা হয় তাহলে সর্বোচ্চ শাস্তি কি? সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড। আমাদের 326-এর একটু আগেই আমরা পড়ে এসেছি। 2টা চোখ যদি নষ্ট করা হয়, এসিড দ্বারা যদি মুখমণ্ডল বিকৃত করা হয়, তাহলে সেই ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি কি? সর্বোচ্চ শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড। ঠিক তেমনি 364 ক ধারায়ও 10 বছরের কম বয়স্ককে যদি কিডন্যাপিং বা অ্যাবডাকশন করা হয়, এখানেও সর্বোচ্চ শাস্তি কি হবে? এখানেও সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড। 375 ধারায় রেপের সংজ্ঞা আছে, ধর্ষণের সংজ্ঞা আছে। অ্যাকচুয়ালি ধর্ষণের যে মামলাগুলো এখন আর 376 এ হয় না। নাই বললেই চলে। ধর্ষণের মামলা হয় নারী শিশু নির্যাতন দমন আইনে। নারী শিশু নির্যাতন দমন আইন নতুন করে আপনারা জানেন যে 2003 সালে পাস হয়েছে এবং 2003 সালে এবং 2000 সালে হয়েছে নারী শিশু নির্যাতন আইন এবং এটা সংশোধন হয়েছে আপনার হচ্ছে 2003 সালে এবং সর্বশেষ 2025 সালে কিন্তু এটার অধ্যাদেশও জারি হয়েছে। এই নারী শিশু নির্যাতন দমন আইনে কিন্তু এখন হচ্ছে কি আমরা যেটা দেখে থাকি প্র্যাকটিশনার হিসাবে ওই আইনেই কি হয় বেশিরভাগ মামলা হয় ধর্ষণের চেষ্টা বা ধর্ষণ করা ওই মামলাগুলো ওই আইনেই হয়। তাহলে আপনার দর্শনজনিত কারণে মৃত্যু ইত্যাদি শাস্তি কোথায় আছে? ইত্যাদি শাস্তি আছে হচ্ছে নারী শিশু নির্যাতন দমন আইনের 9 ধারায়। আর এখানেও আপনার 376 ও দর্শনের আপনার হচ্ছে শাস্তি আছে। তারপর আমরা পড়ব যেহেতু আমাদের সিলেবাসে আছে। এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে দর্শনের সংজ্ঞা কত ধারায় আছে? 375 ধারায় আছে। দর্শনের উপাদান কয়টি? উত্তর কি হবে? 5টি। দর্শনের উপাদান হলো 5টি। এটা আপনাদের এমসিকিউ পরীক্ষায় আসার মতো একটু লাল কালি দিয়ে দাগাবেন। তাহলে প্রথমেই বলা আছে যে স্ত্রী লোকটির ইচ্ছার বিরুদ্ধে। দ্বিতীয়ত বলা আছে স্ত্রী লোকটির সম্মতি ব্যতীত। তৃতীয়ত বলা আছে মৃত্যু বা জখমের ভয় দেখিয়ে জোর করে। চতুর্থত বলা আছে স্ত্রী লোক জানে যে ওই লোকটা তার স্বামী। কিন্তু স্বামী জানে সে তার কি না? স্ত্রী না। এরকম ভাবে প্রতারণা করে কি করা হয়েছে? সেক্সুয়াল ইন্টারকোর্স করা হয়েছে। আর 50 বলা আছে যে 14 বছরের কম বয়স্ক স্ত্রী লোকের সম্মতি থাক আর না থাক। সে যদি সম্মতি দেয়ও 14 বছরের কম বয়স্ক সে যদি সম্মতি দেয়ও সম্মতি দেওয়ার পরেও যদি সেক্সুয়াল ইন্টারকোর্স করা হয় সেটা কি হবে? সেটা ধর্ষণ করা হয়েছে বলে গণ্য হবে। এখানে আরেকটা বিষয় আছে যে 13 বছরের কম বয়স্কেও নিজ স্ত্রীর সাথেও যদি সেক্সুয়াল ইন্টারকোর্স করা হয় সেটা কি হিসাবে গণ্য হবে? সেটা ধর্ষণ করা হয়েছে বলে ধর্ষণ। গণ্য হবে। তাহলে 12 থেকে 13 তাই না? 12 থেকে 13 আর 12 বছরের নিচে হলে কি হবে? 12 বছরের নিচে হলে কিন্তু সেই ধর্ষণের শাস্তিই হবে। আর 12 থেকে 13 হলে কি হবে? তখন শাস্তি কি হবে? তখন 2 বছর শাস্তি হবে স্যার। ভেরি গুড, কনসেপ্ট ক্লিয়ার, ভেরি গুড। হ্যাঁ, তাহলে 376 ধারায় কি আছে? ধর্ষণের শাস্তি আছে। ধর্ষণের শাস্তি কি? ধর্ষণের শাস্তি হলো যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড বা আপনার হচ্ছে কি 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং কি হবেন?
এবং অর্থদণ্ডে দণ্ডিত হবেন। আর এখানে বলা আছে যে স্ত্রী লোকটির বয়স যদি 12 বছরের না হয়, একেবারে ট্রু সেন্সে খাতায় লিখা রাখেন কথাটা, এমসিকিউ পরীক্ষায় আসতে পারে, যে নিজ স্ত্রীর সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করলে দর্শন হবে। ওকে ফাইন, তাহলে শাস্তি কি হবে? লেখেন 12 থেকে 13, 12 থেকে 13 বছর। শাস্তি কি? শাস্তি হলো 2 বছর কারাদণ্ড। তাহলে স্ত্রীর বয়স যদি 12 থেকে 13 বছর হয়, লিখে রাখেন খাতায়, যে স্ত্রীর বয়স যদি 12 থেকে 13 বছর হয়, তাহলে যিনি মানে হচ্ছে দর্শন করবেন স্বামী শাস্তি হবে 2 বছর কারাদণ্ড। আর স্ত্রী লোকটির বয়স, নিজ স্ত্রী, মানে এটা কিন্তু বউ, নিজ স্ত্রীর বয়স যদি 12 বছরের কম হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবেন? সেই ক্ষেত্রে কিন্তু দর্শনের শাস্তি কি পেয়ে যাবেন। 376 ধারায় আমরা মামলা দেখি রিসেন্টলি, আনন্যাচারাল অফেন্স অনেক মামলা হয় 376 ধারায়। দুঃখিত, 377 ধারায় আনন্যাচারাল অফেন্স, 377 ধারায়। এটা সামাজিক বেদী, আমরা এ থেকে মুক্তি চাই। হ্যাঁ, আপনার এই যেটাকে আমরা বলি বলৎকারের মামলা, আমরা দেখি যে অনেক সময় বিভিন্ন প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনা ঘটে থাকে। তো আল্লাহ যাতে আমাদের এই ধরনের অপরাধ থেকে মুক্তি দেয়। আনন্যাচারাল অফেন্স বা অস্বাভাবিক অপরাধ। তাহলে অস্বাভাবিক অপরাধ যদি কেউ করে, একটু মিউট করে রাখবেন প্লিজ। হ্যাঁ, অস্বাভাবিক অপরাধ যদি কেউ করে, তাহলে শাস্তি কি হবে? অ্যাকচুয়ালি আমাদের ইউনিভার্সিটিতে যিনি পেনাল কোড পড়িয়েছেন, উনি খুব বেশি এক্সপার্ট ছিলেন না। হ্যাঁ, আমরা নিজেরা কষ্ট করে এই দণ্ডবিধি পড়েছিলাম। ওই ইউনিভার্সিটি লাইফের কথা এখনো কিন্তু মনে পড়ে, যে কি পড়িয়েছিল, কি হয়েছে ইউনিভার্সিটিতে। যারা বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে খুব ভালো করেই মনে হয় ক্লাস নেওয়া হয়। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে মিডটার্ম এবং ফাইনাল করে এবং অ্যাসাইনমেন্ট এই সেই করে কিন্তু টাকা দাও এই করে কিন্তু আসলে আইনের যে মানে গুরুত্বপূর্ণ সাবজেক্ট গুলো আছে, এগুলোতে ঐরকম ভাবে আমি মনে হয় না যে খুব বেশি পড়ানো হয়। কিছু কোয়েশ্চেন ধরিয়ে দেওয়া হয়, ওগুলো মিডটার্ম দাও, ওগুলো ফাইনাল দাও। অ্যাকচুয়ালি আমাদের মনে হয় যে ইউনিভার্সিটি গুলোকে আরো ব্যাপকভাবে স্টুডেন্টকে, বিশেষ করে লয়ার স্টুডেন্টকে, যদি আপনার ইউনিভার্সিটিতে পড়াকালীনই তাদেরকে একটা ভালো একটা দিক নির্দেশনা দিত, ভালো করে পড়াইতো, তাহলে সেই ক্ষেত্রে আমি দেখেছি, মানে খুবই দুঃখ লাগে, খুবই কষ্ট লাগে যে আমি যখন অনার্সে পড়তাম, এলএলবি অনার্সে পড়তাম, তখন আমার কয়েকজন শিক্ষানবিশ আইনজীবীর সাথে পরিচয় ছিল। আমি এখন অ্যাডভোকেট হয়ে আলহামদুলিল্লাহ আপনার দয়ায় প্রায় ৩ বছর হয়ে গেছে প্র্যাকটিস করি। হ্যাঁ, এখনো দেখি তারা ওই লাল টাই পরেই ঘুরে বেড়ায়। হ্যাঁ, এবং অনেকের অবস্থা, মানসিক অবস্থা এতটাই হতাশাজনক, যেটা আসলে কল্পনার বাইরে। কিন্তু এক্ষেত্রে আমি মনে করব না যে শুধু এককভাবে বার কাউন্সিল দায়ী। আমি মনে করব যে ইউনিভার্সিটি গুলো আপনার হচ্ছে দায়ী এক্ষেত্রে। ইউনিভার্সিটি গুলো যদি সঠিকভাবে তাদের ছাত্রদেরকে এরকম দিক নির্দেশনা দিত যে, আপনি যে যদি ল পাস করেন, তারপর আপনার এরকম ফিল্ড আছে। এরকম অপরচুনিটি আছে। সেই অপরচুনিটি আপনি যদি যাইতে চান, আপনি সহকারী জজ হইতে পারবেন, আপনি অ্যাডভোকেট হইতে পারবেন, আপনি ল অফিসার হইতে পারবেন। যাই হন না কেন, আপনার সবকিছুতে কিন্তু বার কাউন্সিলের সনদটা আপনার লাগবে। আপনি লিগ্যাল অ্যাডভাইজার পোস্টে জয়েন করেন, আপনার বার কাউন্সিলের সনদটা কিন্তু লাগবে। তো এইরকম ভাবে যদি আসলে ইয়া করতো, তাহলে আরো বেশি ভালো হতো। যাই হোক, অনেক অপ্রাসঙ্গিক কথা বললাম ৩৭৭ ধারায় গিয়ে। তাহলে ৩৭৭ ধারায় আনন্যাচারাল অফেন্স যদি করা হয়, তাহলে সেই ক্ষেত্রে শাস্তি কি হবে? যাবজ্জীবন কারাদণ্ড বা ১০ বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড, এবং কি হবেন? এবং অর্থদণ্ডে দণ্ডিত হবেন। শাস্তি স্যার দর্শনের মতোই স্যার। জি। দর্শনের মতোই শাস্তি রেখে। ১ টা মিনিট, একটা কল এসেছে, হ্যাঁ? হ্যালো। জি, আসসালাম। জি, জানবেন। জি, জি। আচ্ছা, আমি পাঠিয়ে দিচ্ছি। ক্লাস হচ্ছে তো, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। জি, জি, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, পাঠাচ্ছি। জি, আসসালাম। আচ্ছা, আসরের আজান দিচ্ছে, হ্যাঁ? এজন্য ২ মিনিটের বিরতি আপনাদের। সবাই যুক্ত থাকবেন। আসরের আজান শেষ হবে ৪টা ১ বাজে, আমরা ৪টা ৩ থেকে শুরু করব। চুরির চ্যাপ্টার খুবই ইম্পোর্টেন্ট। যারা ক্লাস করবেন না, আপনারা লস হবে। চুরির চ্যাপ্টার থেকে প্রতিবারই কোয়েশ্চেন হয়।
আরে গাই বুঝাই ওষুধ দিয়ে ক্লাস করি ক্লাস নিলে আমার হইলে জি, আমরা কন্টিনিউ করতে পারি। শুনতে পাচ্ছেন আশা করি সবাই। মিজানুর রহমান ভাই মিউট করে রাখবো। জি, সবাই শুনতে পাচ্ছেন। থ্যাংক ইউ। ধরেন, তারা উত্তর দিন আমার সাথে। মিস্টার রহিম, মিস্টার রহিম হাজারীবাগ থাকে ঢাকার, পুরান ঢাকায়। হাজারীবাগ থেকে উনি পল্টনের উদ্দেশ্যে কি হয়েছেন? ঢাকা পল্টনের উদ্দেশ্যে রওনা হয়েছেন লোকাল বাসে করে। এখন উনি যখন গুলিস্তান পৌঁছাইলেন তখন উনি ওনার পকেটে হাত দিলেন। পকেটে হাত দিয়ে দেখলেন যে ওনার পকেটে কি নাই? মোবাইলও নাই, মানিব্যাগও নাই। এখন আপনারা বলেন তো কি অপরাধ ঘটেছে মিস্টার রহিমের সাথে? স্যার চুরি। আচ্ছা, চুরি কেন হবে সেটা কে ব্যাখ্যা করতে পারবেন? কেন চুরি হবে? সেটা যে তার সম্মতি ছাড়াই করা হয়েছে এবং দখল ছিল সম্পত্তি অন্য ব্যতীত লোকদের। এবং স্যার অস্থাবর সম্পত্তি জি, স্যার। অস্থাবর সম্পত্তি অসাধুভাবে নিয়ে অসাধুভাবে ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আপনার এমসিকিউ পরীক্ষা আসবে চুরির সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় আছে? উত্তর কি হবে? চুরির সংজ্ঞা দণ্ডবিধির ৩৭৮ ধারায় আছে। তাহলে চুরি কাকে বলে? যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির দখল হতে, তাহলে আপনার প্রথম যে উপাদান সেটা হলো কি? দখল হতে। তাহলে দখল ছিল রহিমের, এখন দখল কার কাছে চলে গেল? এখন দখল চলে গেল চোরের হাতে। তারপরে বলা আছে কি? সম্মতি ব্যতীত। তাহলে মোবাইল এবং মানিব্যাগ এটা কি সম্মতি সহকারে নিয়েছে নাকি সম্মতি ব্যতীত নিয়েছে? অবশ্যই সম্মতি ব্যতীত নিয়েছে। তাহলে মোবাইল মানিব্যাগ কি সম্পত্তি বলেন তো? স্থাবর সম্পত্তি না অস্থাবর সম্পত্তি? অস্থাবর সম্পত্তি। অস্থাবর স্যার। তারপরে বলা আছে কি? অসাধুভাবে গ্রহণ। তাহলে এই যে মোবাইল এবং মানিব্যাগ নিয়ে গেল, এটা কি সাধুভাবে নিয়েছে না অসাধুভাবে নিয়েছে? অসাধুভাবে নিয়েছে। করার উদ্দেশ্যে কি করে? স্থাবর সম্পত্তি স্থানান্তর করে। চুরি হয় না বলেন। মনে হয়। স্থাবর সম্পত্তিতে তো চুরি হয় না স্যার। জমি চুরি করা যাবে, সুযোগ আছে। জমি থেকে আপনি মাটি নিয়ে যেতে পারবেন। জমি, বাড়ি এগুলো চুরি করা যায় না। তাহলে অসাধুভাবে গ্রহণ করার উদ্দেশ্যে যদি কি করে? স্থানান্তর করে। তাহলে সবগুলোই তো হয়েছে। তাহলে আবার যদি দেখি যে চুরির উপাদান কয়টি? চুরির উপাদান হলো ৫টি। প্রথমে হলো কি? যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির দখল হতে। তাহলে রহিমের দখল থেকে মোবাইল এবং মানিব্যাগ কিভাবে নিয়ে গেল? তার সম্মতি ব্যতীত। এখন মোবাইল মানিব্যাগ কি সম্পত্তি? অস্থাবর সম্পত্তি। এখন কিভাবে নিছে? অবশ্যই সে অসাধুভাবে নিছে। তারপরে কি হলো? সর্বশেষ হলো স্থানান্তর। রহিমের পকেট থেকে কার পকেটে চলে গেল? রহিমের পকেট থেকে চোরের পকেটে চলে গেল। তাহলে এখানে কি হয়েছে? এখানে চুরি করা হয়েছে বলে গণ্য হবে। এখন আরেকটা গল্প বলি শুনেন। এখন রহিম গিয়ে আপনার লোকাল বাস থেকে পল্টন মোড়ে নামলো। পল্টন মোড়ে নামার পর দেখে যে সেখানে রাস্তার মধ্যে একটা কি আছে? স্বর্ণের আংটি পইরা আছে। এখন রহিম আর দেরি না কইরা সেই স্বর্ণের আংটিটা কুড়াইয়া নিল। এখন রহিমের কি কোনো অপরাধ হইল? স্যার হয়েছে স্যার। কুড়াইয়া নিছে, অপরাধ আর হয়নি। কিছু করেনি। কোনো অপরাধ হয়নি। এখন পর্যন্ত কি হয়নি? এখন পর্যন্ত কুড়িয়ে নিয়েছে। এখন পর্যন্ত কি হয়নি? এখন পর্যন্ত কোনো অপরাধ হয় নাই। এখন সে কুড়ায় নিছে ভালো কথা। এখন কুড়ায় নিয়া সে নিয়া আপনার হচ্ছে আজাদ প্রোডাক্টের এদিকে একটা স্বর্ণাগারের দোকানে নিয়ে বিক্রি করে দিচ্ছে। তাহলে কি চুরি হয়েছে না কি অপরাধ হয়েছে বলেন তো? এটা অসাধুভাবে, যেটা অসাধুভাবে অপরাধ হয়ে গেছে স্যার। সে অসাধুভাবে যদি কিসের চুরি অপরাধ হয়েছে? অসাধুভাবে সম্পদ যে কুড়িয়ে পেলো সেটা কাউকে না জিজ্ঞাসা করে এটা স্যার কোনোভাবে অসাধুভাবে আত্মসাৎ করে। আত্মসাৎ ভেরি হয়ে গুড। গেল। হ্যাঁ, অসাধুভাবে কি হয়েছে? অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ। আত্মসাৎ করা হয়েছে সম্পত্তি বলে গণ্য আত্মসাৎ। হবে। এগুলো ডিটেলস আলোচনা করলে অনেক আলোচনা হবে, যেহেতু আমাদের এমসিকিউ পরীক্ষা আপকামিং, আমরা হচ্ছে যতটুকু প্রয়োজন। তারপর আমরা বেসিকটা ধরে রাখলাম যে চুরি কখন হবে?
আত্মসাৎ কখন হবে, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ কখন হবে। তাহলে আপনার এই ৫টা উপাদান যখন চলে আসবে তখন সেটা চুরি হবে। তাহলে এমসিকিউ পরীক্ষায় যদি কোশ্চেন আসে চুরির ডেফিনেশন কত ধারায় আছে? ৩৭৮ ধারায়। চুরির উপাদান কয়টি? চুরির উপাদান হলো পাঁচটি। ৫টি। অনেকগুলো উদাহরণ আছে। অ্যাকচুয়ালি এই উদাহরণগুলো না পড়াইলে আমার ভিতরেই খারাপ লাগবে। এই উদাহরণগুলো অ্যাকচুয়ালি আপনার হচ্ছে লিখিত পরীক্ষার জন্য খুবই ইম্পোর্টেন্ট, নট ফর এমসিকিউ। আপনাদের যারা পড়া আছে এই উদাহরণগুলো তারা অবশ্যই পড়ে যাবেন। স্যার এগুলো সরাসরি আসে উদাহরণগুলো? সরাসরি লিখিত পরীক্ষায় প্রবলেম কোশ্চেন আকারে আসে। স্যার অনেক এমসিকিউ থেকে আসা এমসিকিউতে আসে, এমসিকিউতে ছোট উদাহরণগুলো আসে। বুঝতে পেরেছেন? ছোট যে উদাহরণগুলো সেগুলো আসে। যেমন ২ নাম্বার উদাহরণটা যদি আমরা দেখি ছোট একটু। যেমন আপনার বাসার যে কর্মচারী রাখছেন তাকে আপনি কি করছেন? একটা প্লেট ব্যবহার করতে দিতেন। এখন সে প্লেটটা নিয়ে চইলা গেছে। অথবা আপনার আ মোবাইলটা আপনি ঠিক করতে দিছেন রহিমের দোকানে। সেজন্য রহিম আপনার কাছে কিছু পাওনা হয়। এখন আপনার মোবাইল আপনি নিয়ে আসছেন। রহিমকে টাকা পয়সা দেননি। সেক্ষেত্রে কি হয়ে গেল? নিজের জিনিস নিজে চুরি হয়ে গেল। এরকম ২ একটা উদাহরণ আপনারা পড়ে যাইতে পারেন। ৩৭৯ ধারা ভেরি ইম্পোর্টেন্ট। কয়েকবার করে এমসিকিউ পরীক্ষায় আসছে। চুরির শাস্তি কত বছর? চুরির শাস্তি হলো ৩ বৎসর পর্যন্ত কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা কি হবেন? অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। তাহলে এমসিকিউ পরীক্ষায় যদি আসে চুরির শাস্তি কত বছর? চুরির শাস্তি হলো ৩ বৎসর। বাসগৃহ থেকে চুরি করলে সর্বোচ্চ শাস্তি কত বছর? মানুষ যেখানে বসবাস করে গৃহ, তাঁবু, জলযান, মানুষ যেখানে বসবাস করে এমন জায়গা থেকে কেউ যদি চুরি করে তখন শাস্তি হবে ৭ বছর কারাদণ্ড। ৩৮১ ধারায় বলা আছে চাকর কর্মচারী কর্তৃক চুরি। তাহলে চাকর কর্মচারী যদি চুরি করে তাহলে শাস্তি কত বছর হবে? চাকর কর্মচারী যদি চুরি করে শাস্তি হবে ৭ বছর পর্যন্ত কারাদণ্ড। ৩৮২ ধারায় বলা আছে মৃত্যু ঘটানো, আঘাত করা, আটক রাখার প্রস্তুতি নিয়ে যদি কেউ চুরি করে তাহলে মৃত্যু ঘটানো, আঘাত করা, আটক রাখার প্রস্তুতি নিয়ে যদি কেউ চুরি করে তাহলে শাস্তি কি হবে? হ্যাঁ, শাস্তি হবে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড। চোর চুরি করতে গেছে ঠিক আছে, কিন্তু প্রস্তুতি কি? প্রস্তুতি হলো মৃত্যু ঘটানো। প্রস্তুতি কি? আঘাত করা। তাহলে মৃত্যু ঘটানো, আঘাত করা বা আটক রাখার প্রস্তুতি নিয়ে যদি কেউ চুরি করে তখন শাস্তি হয়ে যাবে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড। বলপূর্বক গ্রহণ। তাহলে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে ক্ষতি বা জখমের ভয় দেখিয়ে কোনো প্রকার দান, চাঁদা প্রদান বা হচ্ছে মূল্যবান জামানত, হ্যাঁ? এগুলো প্রদান করতে অসাধুভাবে বাধ্য করে, তাহলে সে কি করেছে? বলপূর্বক গ্রহণ করেছে বলে গণ্য হবে। আপনারা একটু খাতায় লিখে রাখেন যে বলপূর্বক গ্রহণের আরেক নাম কি? বলপূর্বক গ্রহণের আরেক নাম হলো আপনার হচ্ছে চিন্তাই। কি? ছিনতাই ছিনতাই চিন্তাই। হইল? হইল? হলো। চাঁদাবাজি। বলপূর্বক গ্রহণের আরেক নাম কি? বলপূর্বক গ্রহণের আরেক নাম হলো চাঁদাবাজি। লিখে রাখেন চাঁদাবাজি। আর দস্যুতার আরেক নাম কি? দস্যুতার আরেক নাম হলো ছিনতাই। খাতায় লিখে রাখেন না হলে মনে থাকবে না, আবার ভুল করবেন। স্যার আমরা তো এটাই জানতাম স্যার। এই যে ভুল শিখছেন। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। বল প্রয়োগে গ্রহণ যেটা ওটা চাঁদাবাজি। আর ছিনতাই তাহলে কোনটা হবে? ছিনতাই হবে দস্যুতা। হচ্ছে দস্যুতা। দস্যুতা। ৩৯২ ধারায় যে শাস্তি, হ্যাঁ, এবং হচ্ছে ৩৯০ ধারায় ডেফিনেশন আমরা আজকের ক্লাসেই পড়বো। স্যার একটা কোশ্চেন ছিল, করবো স্যার? জি, জি, জি। স্যার আপনার কোনো বেসিক কিছু দেওয়ানি পড়ান স্যার? আমার দেওয়ানিতে একটু সমস্যা আছে তো। কোনো দেওয়ানি বেসিক? আচ্ছা আপনি নক দিন, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, ওকে পার্সোনালি স্যার। নক দিন, দেখবো না যে কোনো বেতে সিপিসি আছে কিনা। আচ্ছা, ওকে। স্যার আসসালামু আলাইকুম। হুম। স্যার আমার এসআর একটাতে একটু সমস্যা আছে স্যার। যাদের মানে বিশেষ কোনো সাবজেক্টের সমস্যা, হ্যাঁ? তাহলে আপনারা হচ্ছে নক দিবেন আমাকে পার্সোনালি। ওকে, আমরা শেষ করি। দস্যুতার তাহলে হ্যাঁ, দস্যুতার আরেকজন স্যার। দস্যুতার আরেক নাম হলো ছিনতাই। আর বলপূর্বক গ্রহণের আরেক নাম হলো চাঁদাবাজি। যেমন হুমায়ুন ফরিদী বাংলা সিনেমার কি? বাংলা সিনেমায় কিসের অভিনয় করে? হুমায়ুন ফরিদী? কমেডি। কমেডি না, অভিনয় করবো। কমেডি তো আছে। তারপরে ইয়ার অভিনয়ও করে এই যে কি বলে মিলনের অভিনয়। বিলেন। বিলেন। ভিলেন। এখন হুমায়ুন ফরিদী চৌধুরী সাহেবকে কল দিয়েছে যে একটা ফ্যাক্টরি তো করেছেন, খুব ভালো চলতেছে। চৌধুরী সাহেব ধরেন ২ জনই মারা গেছে, আল্লাহ জান্নাত নসিব করুক। রাজীব, চৌধুরী সাহেব মশাই কে? রাজীব। রাজীবকে কল দিয়ে বলতেছে যে একটা ফ্যাক্টরি তো করেছেন চৌধুরী সাহেব, এখন আরেকটা ফ্যাক্টরির কাজ ধরেছেন। এদিক দিয়ে আমরা তো খুব কষ্টে আছি, তো আমাদেরকে কিছু খরচ টরচ পাঠায় দিয়েন, না হলে ২ নাম্বার ফ্যাক্টরি যে ধরেছেন ওইটার ইট বালি কিন্তু ঠিক মতো থাকবে না।
এই কথা বইলা ফোন রাইখা দিল। ফোন রাখার পর চৌধুরী সাহেব কি করলেন? চৌধুরী সাহেব হচ্ছে হুমায়ুন ফরিদির দ্বারায় ২,০০,০০০ টাকা পাঠাইয়া দিলেন বাংলা সিনেমায়। কাউকে অসম্মানিত করার উদ্দেশ্যে না, ন্যায় প্রতিপন্ন করার উদ্দেশ্যে না, জাস্ট বুঝার স্বার্থে। কি অপরাধ হয়েছে বলেন তো এখানে? এখানে হচ্ছে বলপূর্বক গ্রহণ বা চাঁদাবাজি করা হয়েছে। কি করেছে? ৩৮৩ বলপূর্বক। তাহলে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে কিসের ভয় দেখায়? ক্ষতির ভয় দেখায়। ২ জন কিন্তু ২ জায়গায় আছে। সরাসরি সামনাসামনি কিন্তু নাই। তাহলে কিসের ভয় দেখানো হয়েছে? ক্ষতির ভয় দেখানো হয়েছে। তাহলে ক্ষতির ভয় দেখায় বা জখমের ভয় দেখায় বা মান-ইজ্জত নষ্ট করার ভয় দেখায়, তাহলে সেটা কি হবে? বলপূর্বক গ্রহণ বা চাঁদাবাজি করা হয়েছে বলে গণ্য হবে। যেমন একটা ভালো পত্রিকা, বাংলাদেশের নামকরা পত্রিকা, ধরেন মিস্টার এক্স পত্রিকা, সেই এক্স পত্রিকার সম্পাদক একজন শিল্পপতিকে ফোন দিয়া বলতেছে যে, "হ্যাঁ, ভালোই তো আছেন দেখা যায়। আমাদের তো খোঁজ খবর রাখেন না। তো আপনার কিন্তু এরকম একটা ইনফরমেশন আমাদের কাছে আছে। যেটা যদি প্রকাশ করি তাহলে কিন্তু আপনি কি হবেন? আপনার কিন্তু মানহানি ঘটবে।" এখন কি করতে হবে? এখন সম্পাদক মহোদয় বললেন যে, "আমার এখানে ৳৫,০০,০০০ পাঠায় দেন।" কারণ শিল্পপতি মানুষ, উনি ৳৫,০০,০০০ পাঠায় দিলেন। কি অপরাধ হয়েছে বলেন তো? মানহানির ভয় দেখায়া তারপরে হচ্ছে কি করছে? হ্যাঁ, কুৎসামূলক তাদের টাকা করবে, টাকা নিছে। চাঁদাবাজি করা হয়েছে বলে কি হবে? গণ্য হবে। তাহলে ১ নাম্বার উদাহরণটা কে পড়বেন? লাউডলি পড়েন ১ নাম্বার উদাহরণটা। গ গ কে আচ্ছা গ। পড়েন। গ কে যদি অর্থ প্রদান না করে তাহলে গ সম্পর্কে ক কুৎসামূলক লেখা প্রকাশ করবে। এরূপ সে তাকে অর্থ প্রদান করার জন্য গ কে প্রবৃত্ত করে। ক বলপ্রয়োগ গ্রহণের অপরাধ সংঘটন করেছে। তাহলে বলপূর্বক গ্রহণের অপরাধ সংগঠন করেছে বলে কি হবে? অপরাধ সংগঠন করেছে বলে গণ্য হবে। ৩৮৪ ধারায় আছে বলপূর্বক গ্রহণ বা চাঁদাবাজির শাস্তি। শাস্তি কি হবে? ৩ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা কি হবেন? বা উভয় দণ্ডে কি হবেন? উভয় দণ্ডে দণ্ডিত হবেন। ৩৮৫ ধারায় বলা আছে, বলপূর্বক সম্পত্তি আদায়ের উদ্দেশ্যে যদি ক্ষতির ভয় দেখানো হয়। ৩৮৫ ধারায় সবচেয়ে বেশি মামলা হয় 385 এর মামলা, চাঁদাবাজির মামলা। লিখে রাখেন যে 385 এর মামলা কি? চাঁদাবাজির মামলা। আপনারা যখন অ্যাডভোকেট হয়ে যাবেন তখন ৩৮৫ ধারায় ফাইলিং করবেন। প্রতি সপ্তাহে, সপ্তাহে ১টা ২টা করে। তাহলে যদি কোনো ব্যক্তি বলপূর্বক সম্পত্তি আদায়ের উদ্দেশ্যে কোনো ব্যক্তিকে ক্ষতির ভয় দেখায় বা জখমের ভয় দেখায়, তাহলে সেক্ষেত্রে শাস্তি কি হবে? ৫ থেকে ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা কি হবেন? অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। ৩৯০ ধারা দস্যুতা। তাহলে চুরি থেকে কি হয়? দস্যুতা হয়। আর বলপূর্বক সম্পত্তি আদায় থেকে কি হয়? দস্যুতা হয়। একেবারেই ট্রু সেন্সে আপনি গুলিস্তানের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। হ্যাঁ, ২ জন বা ৩ জন চোর আপনাকে লক্ষ্য করে এগিয়ে যাচ্ছে যে পিছন থেকে আপনার মোবাইলটা নিয়ে তারা দৌড় দিবে। এখন মোবাইল যখন তারা টান দিল, তখন আপনি তাদেরকে কি করলেন? হাতে নাতে ধইরা ফেললেন। একদম হাতে চাপা দিয়ে ধরে ফেললেন। এখন ছিনতাইকারী বা হচ্ছে কি যে চোর, হ্যাঁ? সেই চোর কি করলো? পকেট থেকে চাকু বার কইরা কুর বার করলো। কুর বার করে একটা পোস্ট মারলো বা হচ্ছে বলতেছে কুর দিয়ে কিন্তু পোস্ট মারবো। তাহলে তাদের উদ্দেশ্য কিন্তু খুর দিয়ে পোজ দেওয়ার কোনো উদ্দেশ্য ছিল না। তাদের উদ্দেশ্য ছিল কি? আপনার অগোচরে সংগোপনে আপনার কাছ থেকে কি করবে? আপনার কাছ থেকে মোবাইল মানিব্যাগ নিয়ে যাবে। কিন্তু আপনি তাদেরকে ধইরা ফেলছেন, এখন আপনাকে খুর দেখিয়েছে। বাস্তব ঘটনাই আরকি। তাহলে তখন ১ম এ ছিল চুরি, যে তারা আপনার অগোচরে নিয়ে যাবে। কিন্তু চুরি থেকে কি হয়ে গেল এখন? এখন হয়ে গেল আপনার দস্যুতা হয়ে গেল, ছিনতাই হয়ে গেল। তাহলে দস্যুতার সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় আছে? দণ্ডবিধির ৩৯০ ধারায় আছে। তাহলে সকল দস্যুতায় কি থাকবে? চুরি থাকবে অথবা বলপূর্বক সম্পত্তি গ্রহণ থাকবে। তো সকল দস্যুতায় কি থাকবে? সকল দস্যুতায় হয় চুরি থাকবে অথবা কি থাকবে? বলপূর্বক সম্পত্তি গ্রহণের অপরাধ থাকবে। তাহলে চুরি কখন দস্যুতা হয়? তাহলে চুরি করার উদ্দেশ্যে চুরি করতে গিয়ে যদি আপনার হচ্ছে কি করে? অপরাধে মৃত্যু ঘটায় বা আঘাত করে বা অবৈধ আটক করে, তখন সেটা কি হয়ে যাবে? অবৈধ আটকের সম্ভাবনা তৈরি করে। আ তৎক্ষণাৎ তখন সেটা কি হয়ে যাবে? দস্যুতা হয়ে যাবে। অর্থাৎ ছিনতাই হয়ে যাবে। আপনি মোহাম্মদপুরের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। রাত বাজে এখন ১১টা। হঠাৎ করেই ২ জন লোক আপনার সামনে আইসা পড়ল। আইসা একদম হচ্ছে চিকচিক ২ টা চাপাতি দেখাইলো। বলল যে, "যা আছে তাড়াতাড়ি দিয়া দেন।" আপনি ভয় পেয়ে গেলেন। সব দিয়ে দিলেন। কি অপরাধ হলো? চুরি হইল না দস্যুতা হইল?
দস্যুতা হইল, অর্থাৎ ছিনতাই হইল, আমরা বলি ছিনতাই। আর বলপূর্বক সম্পত্তি আদায় যখন দস্যুতা হয়, তাহলে আমরা যে বাংলা সিনেমার খলনায়ক হুমায়ুন ফরিদির কথা বলেছিলাম, ভদ্রলোক, হ্যাঁ, সেই গল্পে হুমায়ুন ফরিদির কথা আপনার হচ্ছে যে শুনলো না, হ্যাঁ, সে হেসে ফালাই দিল। পরবর্তীতে হুমায়ুন ফরিদি বাধ্য হয়ে রিভলভার নিয়ে কি করলেন, চৌধুরী সাহেবের অফিসে গেলেন। অফিসে যাওয়ার পর আপনার হচ্ছে সেই রিভলভারটা আপনার হচ্ছে কি করলেন, চৌধুরী সাহেবের টেবিলের উপর রাইখা বললেন, কথা তো শুনবেন না, এখন ৫ লাখ টাকা দেন, না হলে যাচ্ছি না, তার কিন্তু খবর আছে। অর্থাৎ বলপূর্বক সম্পত্তি আদায় এর সময় যদি আপনার অপরাধী ভীত ব্যক্তির সম্মুখে উপস্থিত থাকে, তাহলে এখানে সরাসরি অপরাধী কি আছে, অপরাধী উপস্থিত আছে এবং তৎক্ষণাৎ কি করা হয়েছে, মৃত্যুর ভয় দেখানো হয়েছে, আঘাতের ভয় দেখানো হয়েছে, তখন সেই চাঁদাবাজি থেকে কি হয়ে যাবে, চাঁদাবাজি থেকে কিন্তু দস্যুতা হয়ে যাবে। তাহলে চুরি থেকেও দস্যুতা হয়, চাঁদাবাজি থেকেও কি হয়, চাঁদাবাজি থেকেও দস্যুতা হয়। ৩৯১ ধারায় এমসিকিউ পরীক্ষায় আসে যে ডাকাতির সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় আছে, ৩৯১ ধারায় আছে। ডাকাতি করতে সর্বনিম্ন কতজন ব্যক্তির উপস্থিত থাকা লাগবে, সর্বনিম্ন হলো কি ৫ জন ব্যক্তি, ৫ বা ততোধিক। তাহলে ৫ বা ততোধিক ব্যক্তি মিলে যদি দস্যুতা করে তখন সেটা কি হয়ে যাবে, ৫ বা ততোধিক ব্যক্তি মিলে যদি দস্যুতা করে তখন সেটা কি হয়ে যাবে, তখন সেটা ডাকাতি হয়ে যাবে। পাঁচ ৫ বা ততোধিক ব্যক্তি মিলে যদি দস্যুতা করে বা দস্যুতা করার চেষ্টা করে তখন সেটা কি হয়ে যাবে, ডাকাতি হয়ে যাবে। কত সুন্দর চেন, প্রথমে ছিল চুরি, চুরি থেকে হইল দস্যুতা, দস্যুতা থেকে কি হয়ে গেল, ডাকাতি হয়ে গেল। প্রথমে ছিল আপনার হচ্ছে কি বলপূর্বক গ্রহণ, বলপূর্বক গ্রহণ থেকে হইল দস্যুতা, দস্যুতা থেকে হয়ে গেল কি ডাকাতি। ৩৯২ ধারায় কি আছে, দস্যুতার শাস্তি আছে। তাহলে যদি কোনো ব্যক্তি দস্যুতা করে তাহলে সেই ক্ষেত্রে শাস্তি কত বছর হবে, শাস্তি হবে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড। তাহলে যদি কোনো ব্যক্তি ছিনতাই করে সর্বোচ্চ শাস্তি কি ১০ বছর কারাদণ্ড এবং কি হবেন, এবং অর্থদণ্ডে দণ্ডিত হবেন। আর যদি সূর্যাস্ত এবং সূর্যোদয়ের মধ্যবর্তী সময়ে দস্যুতা করা হয় সেক্ষেত্রে শাস্তি কি হবে, সূর্যাস্ত এবং সূর্যোদয়ের মধ্যবর্তী সময় যদি দস্যুতা করা হয় সেক্ষেত্রে শাস্তি হবে ১৪ বছর পর্যন্ত কি হবেন, ১৪ বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবেন। ৩৯৩ ধারায় বলা আছে দস্যুতা সংগঠনের উদ্যোগ। তাহলে যদি কোনো ব্যক্তি দস্যুতা সংগঠনের উদ্যোগ গ্রহণ করে তাহলে সেই ক্ষেত্রে শাস্তি কত বছর হতে পারে, যদি কোনো ব্যক্তি দস্যুতা সংগঠনের উদ্যোগ গ্রহণ করে শাস্তি হবে ৭ বছর পর্যন্ত কারাদণ্ড এবং কি হবেন, এবং অর্থদণ্ডেও দণ্ডিত হবেন। তাহলে ৩৯৩ ধারায় কি আছে, দস্যুতা সংগঠনের উদ্যোগ, তাহলে দস্যুতা সংগঠনের উদ্যোগ গ্রহণ করলে শাস্তি কি হবে, ৭ বছর পর্যন্ত কারাদণ্ড এবং কি হবেন, এবং অর্থদণ্ডে দণ্ডিত হবেন। ৩৯৪ ধারায় বলা আছে দস্যুতা সংগঠন কালে যদি ইচ্ছাকৃতভাবে আঘাত করা হয়, এটাই হয় সাধারণত যারা ছিনতাই করে, ছিনতাইকারীরা প্রথমে ভয়ভীতি তৈরি করার জন্য আইসেই আপনাকে চাপাতির পিছনের অংশ যেদিকে দাঁড়ালো না ওই দিক দিয়ে আগে কি করবে, আগে একটা বাড়ি মারবে, যাতে আপনি কি পান, যাতে আপনি ভয় পান। তাহলে দস্যুতা সংগঠনকালে যদি ইচ্ছাকৃতভাবে আঘাত করা হয় তখন সর্বোচ্চ শাস্তি কি হয়ে যাবে, তখন সর্বোচ্চ শাস্তি হয়ে যাবে যাবজ্জীবন কারাদণ্ড। ৩৯৪, যে আপনার আঘাত সহ যদি দস্যুতা করা হয় তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড এবং অথবা ১০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং কি হবেন, এবং অর্থদণ্ডেও দণ্ডিত হবেন। ৩৯৫ ধারায় বলা আছে ডাকাতির শাস্তি। ডাকাতির শাস্তি কি, ডাকাতির শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ড। 395 এর মামলা বলি আমরা, 394 এর মামলা বলি। তাহলে ডাকাতির শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ড বা ১০ বছর পর্যন্ত, হ্যাঁ, কারাদণ্ড বা অর্থদণ্ড বা কি হবেন, বা উভয় দণ্ডে কি হবেন, উভয় দণ্ডে দণ্ডিত হবেন। ডাকাতির শাস্তি কত ধারায় আছে দণ্ডবিধির, ৩৯৫ ধারায়। ডাকাতির সর্বোচ্চ শাস্তি কি, যাবজ্জীবন কারাদণ্ড। ৩৯৬ বলা আছে খুন সহ ডাকাতি, তাহলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। তাহলে খুন সহ ডাকাতি, তাহলে ডাকাতি সংগঠন কালে যদি খুন করা হয় এখান থেকে কিন্তু আপনাদের লিখিত পরীক্ষায় প্রবলেম কোশ্চেন আসে। তাহলে খুন সহ যদি ডাকাতি করা হয় তাহলে সর্বোচ্চ শাস্তি কি হবে, 396 এর মামলা বলি, সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড, হ্যাঁ, বা ১০ বছর সশ্রম কারাদণ্ড এবং কি হবেন, এবং অর্থদণ্ডে দণ্ডিত হবেন। আমি আপনাদেরকে একটা গল্পও বলি যে রঘু ডাকাত কি করলেন,
হ্যাঁ, আপনার হচ্ছে রাস্তায় গাছ ফেলে ডাকাতি করতেছেন। হঠাৎ করে একজন লোক রঘু ডাকাতকে চিনা ফেললো, সেই কারণে রঘু ডাকাত তাকে গুলি করে মেরে ফেললেন। এই ক্ষেত্রে সকলের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯৬ এবং ১৪৯ ধারায় কি হলো? অভিযোগ গঠিত হলো। তাহলে গুলি করেছেন রঘু ডাকাত। কিন্তু এই কারণে আপনার ১৪৯ ধারার কারণে কি হবেন? প্রত্যেক ডাকাত কি হবেন? প্রত্যেকটা ডাকাতের দলে যারা সদস্য আছেন, প্রত্যেক ডাকাত কি হবেন? আপনার দোষী সাব্যস্ত হবেন এবং সবাই খুনসহ ডাকাতির অপরাধে দোষী সাব্যস্ত হবেন। যদিও ডাকাতি করা গেলে শুধুমাত্র খুন করেছে কে? খুন করেছে রঘু। কিন্তু সবাই কি হবেন? সবাই 396 এর অপরাধে দোষী সাব্যস্ত হবেন। 399 এ বলা আছে ডাকাতি করতে পারেনি, কিন্তু ডাকাতি করার কি করতেছে? প্রস্তুতি নিচ্ছে। তাহলে আপনার হুম, যদি কোনো ব্যক্তি ডাকাতি করার অভিপ্রায়ে আপনার কোনো প্রকার প্রস্তুতি নেয়, তাহলে সেই ক্ষেত্রে শাস্তি কি হবে? ১০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং কি হবেন? এবং অর্থদণ্ডে কি হবেন? অর্থদণ্ডে দণ্ডিত হবেন। ডাকাতির প্রস্তুতির শাস্তি কি? ১০ বৎসর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবেন। ৪০০ ধারায় বলা আছে ডাকাত দলে থাকার শাস্তি। তাহলে যদি কোনো ব্যক্তি ডাকাত দলে থাকে, তাহলে সেক্ষেত্রে শাস্তি কি হবে? যাবজ্জীবন কারাদণ্ড বা সশ্রম কারাদণ্ড, যার মেয়াদ কি হতে পারে? যার মেয়াদ ১০ বছর পর্যন্ত হতে পারে এবং কি হবেন? এবং অর্থদণ্ডেও দণ্ডিত হবেন। তাহলে ডাকাত দলে থাকার শাস্তি কি? ডাকাত দলে থাকার শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ড, হুম, যার মেয়াদ ১০ বছর পর্যন্ত হতে পারে এবং কি হবেন? এবং অর্থদণ্ডেও দণ্ডিত হবেন। চোরের দলে থাকা, দেখেন ডাকাতি করলে শাস্তি কি? যাবজ্জীবন। আবার ডাকাত দলে থাকলেও শাস্তি হলো কি? যাবজ্জীবন কারাদণ্ড। ৪০১ চুরি করলে শাস্তি ৩ বছর। আর চোরের দলে থাকলে শাস্তি কত বছর হবে? ৪০১ এ বলা আছে যে চোরের দলে থাকার শাস্তি। চোরের দলে থাকলে শাস্তি কি হবে? শাস্তি হবে ৭ বৎসর পর্যন্ত কারাদণ্ড এবং কি হবেন? এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। তাহলে চুরি, ডাকাতি, দোষত্ব স্যার এটা বললাম। একটু বুঝাই বললেন স্যার, দলে থাকলে বুঝি নাই। এটা একটু বুঝাই বলেন, দলে থাকলে স্যার বেশি কেন, চুরির দলে থাকলে? এটা আইনে দিছে। অভ্যাসগতভাবে যদি কোনো ব্যক্তি আপনার হচ্ছে অভ্যাসগতভাবে, হ্যাঁ, চুরি বা দস্যুতার অভিপ্রায়ে সংঘবদ্ধ দলে থাকে, তাহলে তার শাস্তি হবে ৭ বছর কারাদণ্ড। তাহলে আপনি হঠাৎ করে একটা চুরি করলেন, তাহলে সেই ক্ষেত্রে শাস্তি হয়ে যাবে ৩ বছর। তা আপনি অভ্যাসগতভাবেই কি থাকেন? অভ্যাসগতভাবেই আপনি হচ্ছে চোরের দলে থাকেন, ডাকাতের দলে থাকেন, তখন শাস্তি হয়ে যাবে ৭ লোক, বছর। তার মানে লোকটা স্বভাব শুধু শুধু চুরিই করা, এটাই মনে হয়। হ্যাঁ, স্বভাবই হলো চুরি করা। দেখবেন যে যার বাড়িতে মুরগি চুরি হয়, গিয়া ধরে কারে? মিস্টার এক্স কে গিয়া ধইরা ইচ্ছামত করিম পিটায়। হ্যাঁ, হ্যাঁ, করিম বললে তো আবার মানহানি হয়ে যাইতে পারে। মিস্টার এক্স কে গিয়ে ইচ্ছামত পিটায়। তারপরে সে স্বীকার আসে, আমি কি করছিলাম? রাত্রেবেলা রহিমের গোয়ালঘর থেকে মুরগি চুরি, রহিমের গোয়ালঘর না, এটা কি বলে? খামার ঘর থেকে কি করছিলাম? মুরগি চুরি করছিলাম। যে চুরি কিন্তু ঘুরা ফিরে একজন দুইজনেই করে। সে অভ্যাসগতভাবে এই কাজটা করে। শাস্তি কি? ৭ বছর। তারপরে আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ, আজকে শেষ করা সম্ভব না। অনেক সময় হয়ে গিয়েছে। আগামী ক্লাসে আমরা হচ্ছে কি পড়ব? আমরা হচ্ছে ইনশাআল্লাহ ৪০৩ ধারা থেকে শুরু করব। আগামী ক্লাস আপনাদের ব্যাচে রবিবার, হ্যাঁ? রবিবার আমাদের মনে হয় ১০টা ১৫ তে ক্লাস। সবাই যুক্ত হবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আগামী ক্লাসে